সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের খালি শুধু এটা বলতে পারি যে কিছু বলার আগে যে কেন আমরা এই স্মরণ সভায় মিলিত হয়েছি। আমাদের কাছে স্মরণ সভা কারো স্মৃতিচারণ এগুলো কোনো ধর্মীয় বা আনুষ্ঠানিক আচরণ নয়। অনেক সময় আমরা আনুষ্ঠানিকতায় আক্রান্ত হই। আমাদের কাছে স্মরণ সভা হচ্ছে সেই কথা স্মরণ করবার জন্যে, সেই সময়কে স্মরণ করবার জন্যে, সেই সময়টায় যারা নেতৃত্ব দিয়েছেন সেই সময়ে ফিরে যাবার জন্যে, অতীতকে খোঁজা হচ্ছে ভবিষ্যতের পথ অনুসন্ধানের জন্যে। আমি কথা বাড়াতে চাই না, আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকেই কয়েকটি কথা বুদ্ধদার কমরেড সীতারাম সম্পর্কে এখানে সংক্ষেপে নিবেদন করতে চাই। এটা ঠিকই যে বুদ্ধদার জীবনাবসান একটা এমন সময় হয়েছে যেটা খুব অনভিপ্রেত, খুবই কিছু একটা অচিন্তিত একটা এরকম ব্যাপার না। বুদ্ধদা আমার চেয়ে 4 বছর বড়, সীতারাম আমার চেয়ে 4 বছর ছোট। আর আমি জানতাম যে বুদ্ধদা কখনো না কিছু কিছু হতে পারে। খালি আমাদের চিন্তা ছিল যে সেটা কি খুব বেদনাদায়ক হবে, মানে তার পক্ষে সেটা হয়নি। তিনি খুব অল্প সময়ের মধ্যেই তার জীবন অবসান ঘটেছে। সকালের দিকে ঘুমের মধ্যে হয়তো খানিকটা ঘুম থেকে উঠে অল্প সময়ের মধ্যেই যখন ওর চিকিৎসক ফোন করলেন আমাকে যে ওর অক্সিজেন স্যাচুরেশন কমছে, অর্থাৎ ফুসফুস লাংস অক্সিজেন অত নিতে পারছে না, স্যাচুরেশন কমতে আছে, অক্সিজেন দেওয়া আছে এবং দ্রুত হারে কমছে। আমি খালি বললাম যে আপনি যান ওখানে, কি করতে হবে আর খবর দেবেন। উনি গেলেন আর অল্প সময় পরেই বললেন যে না, কিছু করার নেই। যাই হোক, আমরা যখন বুদ্ধদার স্মরণ সভায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে যে সভা করা হয়েছিল, স্মরণ সভা, এই দুজনকে স্মরণ করবার জন্যে, সেখানে যারা গেছেন তারা দেখে থাকবেন যে ওই স্মরণ সভায় সীতারাম ইয়েচুরি একটা ভিডিও বার্তা প্রচারিত হয়, কিন্তু সেটা সরাসরি বার্তা। এটা হয়তো অনেকে জানেন না যে তখন সীতারাম হাসপাতালে ভর্তি হয়েছে, এমসে। তার কি অসুখ বিসুখ সেগুলো চিহ্নিত হয়েছে এবং তাকে যে অক্সিজেন দিতে হবে এটা ঠিক হয়ে গেছে, অক্সিজেন চালু হয়েছে, দেওয়া হচ্ছে অন্যান্য ওষুধপত্রের সঙ্গে। কিন্তু সেগুলোকে যা বলা হয় আমাদের মেডিকেল শাস্ত্রে যে ইন্টারমিটেন্ট অক্সিজেন, মানে মাঝে মাঝে অক্সিজেন দেওয়া, মাঝখানে একটু ফাঁক। সীতারাম যেদিন ভর্তি হলেন, আগের দিন আমার সঙ্গে কথা হয়েছে। এটা হতো স্বাভাবিক হওয়া, বিশেষ করে অসুখ বিসুখ হলে কেউ কেউ আমাকে ফোন করেন এবং সীতারাম তো করতেনি। বললেন যে এরকম অসুবিধা যা হয়েছে আমার, বললেন। আমি ওকে বলি যে আপনি কালকেই ভর্তি হয়ে যান, এমসে ভর্তি হবেন আপনি, যেহেতু ওরা জানে আপনার কি অসুখ, পুরনো সমস্যা কি।
সরকারি হাসপাতাল ভালো, ওখানে যারা বিশেষজ্ঞ আছেন তারা জানি আমরা, এবং তাছাড়া যারা তাদের আগে প্রবীণ ছিলেন ওখানে এমসে সরকারের স্বাস্থ্য দপ্তরে, তাদের সঙ্গে সীতারামের পরিচয় আছে, সেই জন্য আমি ওকে এটা বলি। এবং ওটাও বলি যে ওরা যদি আপনাকে ভর্তি হতে বলেন তাহলে আপনি ভর্তি হবেন, আপনি ফিরে আসবেন না। আচ্ছা, দুদিন পরে আসবো কি একদিন কি আমি পরে আসলে হতে পারে, এসব করবেন না, কারণ আপনার বেলায় এটা মেনে নেওয়া যায় না। কাজে তখন থেকে তিনি ভর্তি আছেন। আমাদের মুশকিল হচ্ছে আমরা জানলেও তো এসব কথা বলতে পারি না সবাই। তখন কার্যত যখন উনি ওখান থেকে বক্তৃতা করছেন, আমি ওই দিনটার কথা বলছি যখন নেতাজি ইউনিভার্সিটিতে আমাদের স্মরণ সভা হচ্ছিল, তখন উনি যে বেডে ছিলেন সেখান থেকে নেমে ডাক্তারদের অনুমতি নিয়েছেন। ডাক্তাররা বলেছেন আপনি টুকিটাকি যখন অক্সিজেন বন্ধ থাকবে আপনার, তখন আপনি টুকিটাকি হাঁটাফেরা করবেন, বাথরুমে যেতে পারলে নিজেই যাবেন, আর আপনি বলতে পারেন ওখানে বসে 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 বলবেন। কাজে ওর যে বেড, সে বেডের পাশে একটা চেয়ার থেকে উনি বলছিলেন ওখানে। এমন সেটা তো আমার পক্ষে খুব কষ্টদায়ক, কিন্তু এটা বলা যায় না যে উনি এইখান থেকে বক্তৃতা করছেন। আমার মুশকিল হচ্ছে যে ওর প্রতিদিনের খবরাখবর, রিপোর্ট ইত্যাদি সেগুলো ওরা পাঠাতেন দিল্লি থেকে আমাকে মোবাইলে, এবং আমি বলেও ছিলাম আমাদের দিল্লির নেতৃবৃন্দকে যে এই রিপোর্ট খুব আশঙ্কাজনক আমার কাছে। আর ইংরেজিতে হচ্ছে কথাবার্তা, তো তাই লিখেছিলাম হোপ ফর দি বেস্ট, গেট প্রিপেয়ার্ড ফর দি ওয়ার্স্ট, মানে সবচেয়ে ভালো হতে পারে সেইটার জন্য আশা করতে পারি আমরা, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে সবচেয়ে খারাপটা ঘটার জন্য। ওরা আমাকে বললেন না, এখন উন্নত হয়েছে, একটা উন্নতি হয়েছে ওর। আমি বললাম যে রিপোর্টে যা দেখা যাচ্ছে ওই চোখে দেখা উন্নতি তার সঙ্গে মেলে না, এই আরও যা ইন্ডিকেটার যা থেকে যা পরীক্ষা নিরীক্ষা হয়েছে তার থেকে যা বোঝা যাচ্ছে। যাই হোক না কেন, এই একটা বিষয়ে এটা জন্য আমরা প্রস্তুত ছিলাম না। পার্টি কেউ জানতো, কেউ প্রস্তুত ছিল সেরকম না। আমি একজন চিকিৎসা শাস্ত্রের ছাত্র হিসেবে জানতাম যে এটা খুব জটিল বিষয় হচ্ছে, এবং যা বললাম সেই ভাষাতে যে এখন এই জিনিসটা যেটা হলো তার জন্য তো স্বাভাবিকভাবে কি করে প্রস্তুত হতে পারে, কারণ উনি তো চলায় বলায় ভাষণ বক্তৃতায় ছুটছেন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশ প্রান্তে, বিদেশেও গেছেন এর মধ্যে। এইরকম একটা সময় লড়েছেন সারা জীবনটা। বুদ্ধদার কথা বললেও তাই, এখানে যা বলা হয়েছে সব প্রস্তাবে আমি সেগুলো পুনরাবৃত্তি করতে চাই না। আর এসব আপনারা ভালো করে জানেন, ইতিমধ্যে অনেক লেখাজোখা প্রকাশিত হয়েছে এদের স্মরণে। কিন্তু কথা হচ্ছে যে উনিও ঝুঁকি নিয়ে কাজ করেছেন, অনেকগুলো সরকারের সময় নেতৃত্ব দিয়েছেন। উনি তো আর ব্যক্তিগতভাবে কাজ করেননি। সুতরাং ঝুঁকি নিয়ে যেরকম জীবনটার বিনিময়ে যে লড়াইটা করেছেন, সেটা বুদ্ধদা হচ্ছে যে ঝুঁকি নিয়ে করেছেন। ঝুঁকি মানে সেটা পার্টির পক্ষে ঝুঁকি, সরকারের পক্ষে ঝুঁকি। এইসব আমিও বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না, সব আপনারা জানেন। বুদ্ধদা তো সম্পর্কে এখানে কেউ নেই যে জানে না, সীতারাম সম্পর্কে আমাকে একটু বেশি কথা বলতে হবে। সেটা খালি আমি উল্লেখ করতে চাই যে যখন দ্বিতীয় ছাড়লেন বুদ্ধদা, তারপরে
প্রথমে উপমুখ্যমন্ত্রী, তারপরে ছাড়লেন যদিও, তারপরে নির্বাচন, ভোটে মুখ্যমন্ত্রী, তার আগে সেসব ঘটনায় গিয়ে কিছু লাভ নেই। তারপরে যে নির্বাচন হলো শেষ, আমরা হারার আগের যে নির্বাচন, সেটাই আমরা ভালোভাবেই জিতেছিলাম। কিন্তু ভালোভাবে জেতা মানে কি? আসন সংখ্যায় জিতেছিলাম। আমি খালি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা জানেন সব, কিন্তু আমাদের ভোট কম ছিল বিধানসভায়। নির্বাচনে আসন পেয়েছি কিন্তু ভোট কম ছিল, ক্ষয় হচ্ছিল, এটা বোঝা যাচ্ছিল। তারপরে পঞ্চায়েত নির্বাচন এবং তারপরে মাঝখানে লোকসভা নির্বাচনে সেই ক্ষয়টা সামনে এল। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে একটা ঝুঁকি নেওয়ার দরকার। আমরা যে পথে চলছিলাম সেই পথেই থাকবো, নাকি আমাদের চেষ্টা করতে হবে? আমরা বলার ধৃষ্টতা হবে। আমি একবার বলার জন্যে মানে এখানে দাঁড়িয়ে মাঝে মাঝে কিছু কথা বেরিয়ে আসে, যেটা মনের মধ্যে চাপা যায় না, খুলে বেরিয়ে আসে। সেটা হচ্ছে কখনো তখন আমি কেন্দ্রীয় কমিটির সদস্য বা পলিটব্যুরো হিসেবে তো ছিলাম না, বয়স কম তো, কিন্তু পার্টি কংগ্রেসের প্রতিনিধি হয়ে গেছি। তার ডাকা হয়েছে হঠাৎ করে সকাল, মানে দিন শুরু হওয়ার পরে সাধারণত একটা ব্রেক হয় দুপুরে খাওয়ার ইত্যাদি, সেই সময় আলোচনা করে কে বলতে হলে কে বলবে, কি বলবে, এসব আলোচনা হয়। তার কোনো সুযোগই নেই। সে এটা পাঞ্জাবে হচ্ছিল এই পার্টি কংগ্রেস। তারপরে হঠাৎ করে আরম্ভ হলো। তারপরে ওরা ঘোষণা করে দিলেন, প্রেসিডিয়াম স্টিয়ারিং কমিটি সব আলোচনা করে, যে প্রথমে যে 4-5 জন বক্তা আছেন তার মধ্যে নিরুপম দার আমার নাম বলে দিয়েছেন, আমাকে বলতে হবে। তো নিরুপম দাকে আমি কেউ প্রস্তুত ছিলাম না। আর আমরা বলবো কি? আমাদের তো আলোচনা করতে হয় যে ডেলিগেশনের মধ্যে, তারপরে আমরা ওখানে বক্তৃতা করি। নিজের মাথায় যা এসছে তা করতে পারি না। তো যাও নিরুপম দা বললেন। তারপরে আমাকে বলতে হলো। যখন তখন বয়স কম, তখন যা বুঝেছিলাম সেটাই বলেছি। যেটা সীতারাম বলেছেন যে বারবার, সেটা ঠিকই, এটা দ্বিমত করার কিছু নেই, যে বাংলায় কমিউনিস্টদের, বামপন্থীদের যে শক্তি ক্ষয় হয়েছে তাকে পুনরুত্থান না করে, তাকে পুনরুজ্জীবিত না করে সারা দেশে এই ভারসাম্যের পরিবর্তন করা কমিউনিস্ট বামপন্থীদের পক্ষে খুব মুশকিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা একটা দীর্ঘ 34 বছর ধরে সরকার চালিয়েছি, বামফ্রন্ট সরকার। এই 34 বছর একটা ছোটখাটো সময় না, একটা দীর্ঘ সময়। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে একটা পুঁজিবাদী সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায়, যেখানে বৃহৎ পুঁজিরা নেতৃত্ব দিচ্ছে এবং তারা সাম্রাজ্যবাদের সঙ্গে সম্পর্কযুক্ত ইত্যাদি ইত্যাদি, সেই রকম একটা রাষ্ট্রের মধ্যে একটা রাজ্যে সরকার চালানো কতদিন সম্ভব? কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। আচ্ছা, কতদিন আমরা চালাতে পারি এরকম? এই প্রশ্নগুলো আলোচনা হচ্ছিল যে আমরা কতদিন সরকার চালাতে পারি এরকম। তখন আমাদের বলা হতো যে অ্যাডভান্স আউটপোস্ট অফ ডেমোক্রেসি, মানে গণতন্ত্রের অগ্রবর্তী ঘাঁটি হচ্ছে পশ্চিমবাংলায়, গণতন্ত্রের জন্য সরকার। তো আমার মাথায় কটকা লেগেছিল। নিরুপম দাও জানতেন, বুদ্ধদাও জানতেন, আমি সে কথাই বলছি। কিন্তু মানে ওইখানে যেহেতু সময় ওটা আমাদের ছিল না আলোচনা করবার, সেই জন্য আমাকে কিছু বলতে হচ্ছিল যেগুলো মানে আমরা সাধারণভাবে আলোচনা না করে বলতে পারি, যে আমরা কতদিন সরকারে থাকতে পারি। অ্যাডভান্স আউটপোস্ট অফ ডেমোক্রেসি মানে গণসংগ্রামের অগ্রবর্তী, গণতান্ত্রিক সংগ্রামের অগ্রবর্তী ঘাঁটি। কোনো ঘাঁটি যদি শক্তিশালী যতই হোক না কেন, তার অগ্র পশ্চাৎ চারদিকে এটা যদি তার পিছনে শক্তি, দুই পাশে শক্তি এসব না থাকে, সে ঘাঁটি রক্ষা করা যায় না। এটা পৃথিবীর ইতিহাসে যত লড়াই সংগ্রামের ইতিহাস আছে, সেটাই আমাদের শিক্ষা। আমরা একটা ঠিক করেছিলাম
আমাদের পার্টি ঠিক করেছিলেন যখন আমাদের সালকে প্লেনাম হয় যে ভারত জুড়ে আমাদের বিকাশ ঘটাতে হবে, বিশেষ করে হিন্দি বলায়। সেসব না হলে মুশকিল আছে। একটা দক্ষিণে কিছুটা এখানে বাংলা, ওখানে ত্রিপুরা, আর বাকি বিরাট হিন্দি বলায়, সেইখানটায় যদি আমাদের যে শক্তি তার না এগোতে পারি তাহলে মুশকিল আছে। কিন্তু সেটা করা যায়নি। সেখানে খালি অ্যাডভান্স আউটপোস্ট আর রিয়ার নেই, মানে পেছনে সামনে দুদিকে শক্তি নেই। সামনে অগ্রবাহিনী কতদূর যেতে পারে, যাও সেটা আমাকে জবাব দেওয়ার সময় সাধারণ সম্পাদক তখন যিনি ছিলেন তিনি সুরজিৎ, তিনি জবাব দিয়েছিলেন যে না, তোমাদের এটা করতে হবে, এসব কথা প্রশ্ন করে কিছু লাভ নেই, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেটা কথা আমি যাচ্ছি না। আমি খালি বলছি এটাই যে বুদ্ধদা যদিও তো বুঝতেই পারছিলেন, তাছাড়া বুদ্ধদার সময় একটা উনি এটা প্রায় প্রতিজ্ঞাবদ্ধ যে না, আমাদের করতে হবে। এই অচল অবস্থা একটা জায়গায় এসে আমাদের বারবার, যখন 34 বছর পরেন, অনেকগুলো ব্যাপারে আপনাকে মেনে নিতে হয়। যা করতে চাচ্ছি তা করতে পারছি না, সরকার পড়ে যাবে, ভয় করলে তো মুশকিল আছে। সরকারই তো একটা রাজ্যে আমাদের একমাত্র লক্ষ্য না। আমরা বিপ্লব চাই, জনগণতান্ত্রিক বিপ্লব, এবং তার থেকে সমাজতান্ত্রিক বিপ্লবের পথে এই যে লড়াইয়ের লক্ষ্য আমাদের, সেটা তো কেবল সরকার করতে পারে না একটা রাজ্যে। সুতরাং কি করব আমরা? আমরা একটা উদাহরণ দেখছি, কেরালায় দেখেছি, সবাই জানে যে কেরালায় প্রথম কমিউনিস্ট সরকার হয়েছিল এবং একমাত্র কমিউনিস্ট সরকার। আমাদের তো এখানে ফ্রন্টের সরকার, কিন্তু কেরালায় ইএমএস এর নেতৃত্বে যে সরকার হয়েছিল প্রথম, সেটা তো কমিউনিস্ট পার্টির সরকার। তখন অবশ্য অবিভক্ত ছিল কমিউনিস্ট পার্টি। সেই বিচারে যদি কেউ হিসাব করেন, তার আগে কেরালার আগে আন্ধ্র বিধানসভায়, যখন যুক্ত অন্ধ্রপ্রদেশে, সেটা তেলেঙ্গানা সশস্ত্র সংগ্রামের পরবর্তী অধ্যায়ে যখন ভোট হচ্ছিল, তখন অনেকেই মনে করেছিলেন যে গোদাবরীর তীরে লাল সূর্য উঠবে, মানে আগে ওখানে হবে, কারণ বিরাট অভিজ্ঞতা তাদের সেসব বিষয়ে। সেটা হয়নি। সিট পেয়েছিলাম আমরা ঠিকই, কিন্তু এসব সত্ত্বেও যে স্বাধীনতার পরে যে 52 সালের নির্বাচন, তারপরে এসব যদি আপনি ধরেন, তাহলে একটা সময় ধরে কমিউনিস্ট পার্টি এটা প্রধান বিরোধী শক্তি ছিল। আসন খুব বিরাটে, মানে বিচারে তখন অত বিরাট ছিল না, কিন্তু প্রধান বিরোধী শক্তি ছিল 52 সালের নির্বাচনে। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেরালায় তো তারপরে সরকার হয়েছে, কিন্তু গেছে একবার, আমরা আছি তো একবার ওরা আসে। এই বোধহয় প্রথম যে যখন পরপর দুবার আমরা সরকারে এসেছি, 3বার হবে কিনা আমি জানি না, মানে আমরা বলতে পারবো না কেউ, তারা সেভাবে লড়ছেন। কিন্তু একটানা যদি 34 বছর থাকি আমরা, তাহলে কতগুলো কম্প্রোমাইজ করতে হচ্ছে, এটা কেরালাকে করতে হয় না। কারণ ওরা করলেন, যা মনে আসছে এটা করলেন, তাতে সরকার গেল কি এলো যায় না এখন, পরের বারে সরকার। আর কেরালায় যারা গেছেন তারা জানেন ভালো করে, ওখানে যে কে বিরোধী দল আর কে সরকারি দল তা বোঝা মুশকিল। সেটা একটা আলাদা ব্যাপার, ঐতিহাসিক প্রেক্ষাপট তার আছে, কেন কেরালাটা ভিন্ন দল। আমাদের কাছে সমস্যা কি দাঁড়াচ্ছিল, যেগুলো আমরা পারছিলাম না সমাধান করতে কিছুতেই, এবং করতে হলে আমাদের ঝুঁকি নিতে হবে। সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে যা করার করে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি, ভূমি সংস্কার, এবং সেটা একটা রেকর্ড, যা ভূমি সংস্কার আমাদের এখানে হয়েছিল। আমাদের যে দেশে বিদেশে যেখানে গেছি, তখন আমাদের অভিজ্ঞতার কথা বলতে বলতে ওরা যে কি হয়েছে, কেমন করে করলেন, ইত্যাদি ইত্যাদি, সে আমাদের বলতে হতো। যাই হোক, কিন্তু তারপরেই আমরা বুঝতে পারছিলাম কিছুদিন পরে, সরকারের মাঝামাঝি সময়টা, যে এরপরে কিন্তু আর এগোবার জায়গা নেই। কারণ কৃষিতে যা উৎপাদন বাড়ছে, গরিবি কমেছে,
কিন্তু কর্মসংস্থান, কাজ, লেখাপড়া এসব তো এরকম নৈরাজ্য ছিল না, আগে ছিল। তারপরে সেগুলো আমরা এখান থেকে মেটাতে পেরেছিলাম। 99% ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে যাচ্ছিলেন আমরা যখন ছাড়ি সরকার থেকে। এটা একটা রেকর্ড। যাই হোক, আমি কিন্তু ছোটোখাটো পরিকাঠামো গ্রামীণ সেগুলোর উন্নতি হয়েছিল, গ্রামীণ সড়ক যোজনা ইত্যাদি এসব সরকার, তারপরে আমাদের রাজ্য সরকার থেকে যেটুকু যা করা যায় এইসব কিছু মিলিয়ে বিদ্যুৎ সরবরাহ ইত্যাদি এগুলো বুদ্ধদা খুব জোর দিয়ে করতেন, এই অগ্রাধিকারগুলো। কিন্তু মূল সমস্যা হচ্ছে কর্মসংস্থানের। সেটা শিল্প ছাড়া সম্ভব নয়। ছোট মাঝারি শিল্প আমাদের পশ্চিমবাংলায় সেইটা যাকে MSME বলা হয়, মিডিয়াম স্মল মাইক্রো এন্টারপ্রাইজ, MSME বলা হয়। এইতে যে কর্মসংস্থান দেশের মধ্যে আমরা সবসময় 1 নম্বরে ছিলাম। সরকার যাওয়ার সময় আমরা 1 নম্বরে ছিলাম, এবং তারপরে দ্বিতীয় 2 নম্বরে ছিল গুজরাট, এবং অনেক পিছনে ছিল আমাদের চাইতে, তার কাছে ছিল না। কিন্তু বৃহৎ শিল্প ছাড়া, বড় শিল্প ছাড়া, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং, বড় শিল্প বললেই যথেষ্ট হয় না। অনেক বৃহৎ পুঁজি স্তরে কর্মসংস্থান হয় না বিনিয়োগ হলে যেটা দরকার। একটা আছে যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেখানে এই যন্ত্রপাতি তৈরি হয়, কি আরো অনেক জিনিস তৈরি হয়। ম্যানুফ্যাকচারিং বলতে যা বোঝায়, যাই যা বাজার আছে সেই সব জিনিস নির্মাণ করা, এই শিল্প। আমাদের বাংলা নিয়ে অনেকে লিখেছেন। রঞ্জিত গুর বিখ্যাত লেখা আছে অ্যাগনিজ অফ ওয়েস্ট বেঙ্গল। তখন আমি আমাদের সরকার হওয়ার আগেকার কথা বলছি, বামফ্রন্ট সরকার ইত্যাদি হওয়ার আগেকার কথা, যে বাংলা ভাগ হলো যখন, তার আগে দেশ ভাগ হলো স্বাধীনতা, তার আগে, যেটা মুম্বাই মহারাষ্ট্র যেটা, সেখানে তখন অবশ্য গুজরাট ছিল ওর সঙ্গে, যেরকম আমাদের সঙ্গে এখন বাংলাদেশ যেটা সেটা ছিল একসঙ্গে, ঠিক আগের কথা হিসাব যা, যে আমরা শিল্পে শ্রমিকদের সংখ্যায় আমরা এগিয়ে আছি। তখন চটপল পটপল এইসব ছিল, নানা রকম ব্যাপার, আমি সেসবে যাচ্ছি না। এই যুক্ত মহারাষ্ট্র যেটা, তখন সেই সময়কার চাইতে আমরা শ্রমিকের সংখ্যা এগিয়ে আছে। কিন্তু তারপরে শিল্পের বিকাশে আমাদের যে সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারছি না। আমাদের লোহা হয়, আমাদের কয়লা হয়, কিন্তু ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের হয়, যেগুলো আমরা করতে পারি, সেগুলো আমাদের স্বাধীনতা 4-5 বছর পরেই ওরা ওইসব করলেন মাসুল সমীকরণের নীতি। আমাদের নুন এখানে হয়তো যথেষ্ট হয় না, আমাকে যদি তামিলনাড়ু থেকে কিনতে হয়, তখনকার মাদ্রাস, সেখান থেকে যদি কিনতে হয় তো আমাকে বেশি দামে কিনতে হবে। কিন্তু এই আমার লোহা, কয়লা ইত্যাদি ইত্যাদি, বা পূর্বাঞ্চল, খালি আমি বাংলার কথা বলছি না, এইসবে কি হবে? এই সবার সমান দাম। তাহলে আমার যেটা সুবিধা আছে আমি সেটা পাচ্ছি না। এবং লাইসেন্সিং, আমার এখানে কেউ করতে চায়, সে লাইসেন্স কেন্দ্রের হাতে আছে। এই সব জিনিসের জন্য আমরা এগোতে পারছিলাম না। এটা আমরা নয়, আমি সেই জন্য বললাম আপনি যে ওয়েস্ট বেঙ্গল ওই লেখা, যেটা অন্য রাজ্য সাংবাদিক বিশেষ করে এইসব কাজ করেছেন তারা যা লিখেছেন, এটা যদিও সেটা বলতেন বারবার, এটা আমরা সবাই জানি যে আমাদের আরো শিল্প করতে হবে, কর্মসংস্থান, তাছাড়া কোনো রাস্তা নেই পৃথিবীতে, কোনো ইতিহাসে কোথাও লেখা নেই যে কৃষিতে আপনি অগ্রগতি করেই দেশের সব সমস্যার সমাধান করতে পারবেন, এগোতে পারবেন। তা হয় না। শিল্প তো দরকার, এবং ক্রমশ বৃহত্তর শিল্প যেখানে ম্যানুফ্যাকচারিং, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা এখন যাই হোক, সেটা যখন উদারনীতি চালু হলো, এটা তো তথাকথিত নিউ লিবারালিজম, নয়া উদারবাদ, এসব যখন চালু হলো, বিশ্বের বাজার পুঁজি বিশ্বায়িত হয়ে গেল চারদিকে, পৃথিবীর সীমানাও মানে না। আপনার প্রযুক্তির অনেক অগ্রগতি হলো, এই যে কম্পিউটার ইত্যাদি, মোবাইল ফোন, এখন যেসব আপনারা ব্যবহার করছেন সেসব কোথায় ছিল তখন যখন হলো এইটা? তখন একদিনে
আমার একটা তখনকার প্রথমের দিকের কথা খেয়াল পড়ছে যে একদিনে $1.3 ট্রিলিয়ন, মানে 1.3 ট্রিলিয়ন, মানে একের পিঠে আপনি 12টা শূন্য বসান। আর তারপরে ডলার মানে এখানকার টাকার সঙ্গে যা বিনিময় মূল্য হবে এটা খুবই বেড়ে গেছিল। তবে যাই হোক এখন একটু কমছে হয়তো, কিন্তু সেটা তো বিরাট, তার সঙ্গে 40 থেকে 60 কি গুণ করতে হবে এই পরিমাণ টাকা পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছে। কোথায় ঘুরছে? এটা কি কেউ টাকা পকেটে নিয়ে গিয়ে ওকে তারা নোট দিচ্ছে? না, তখন ইন্টারনেট হয়ে গেছে, এতে টাকা ট্রান্সফার হচ্ছে। সোভিয়েত ইউনিয়ন যারা পূর্বে একসময় চাঁদে কি বলে ওই ইয়ে পাঠিয়েছিল প্রথম প্রাণী, তারপরে মানুষ, সেসব ঘুরে ফিরে এলেন গাগারিন। এখন তারা ওইখানে গেল, কিন্তু কি বলে এই যে নতুন এই শিল্প আসছে, এই ইন্টারনেট, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি, তাতে যে অগ্রগতি তাতে পিছিয়ে ছিল। আমি সে সময় বেশি যেতে পারছি না, ফলে দুনিয়াটার ভারসাম্য বদলাতে আরম্ভ করল। এরকম বিরাট অসুবিধার মধ্যে যখন আমরা ওর বিরুদ্ধে লড়ছি, তখন যদি ও বলতেন যে ঠিক আছে যত অসুবিধাই হোক না কেন, সব অসুবিধার মধ্যে সুবিধা কোথায় আছে সেটা খুঁজে দেখতে হয়। এটা ওই বুদ্ধদেব যদিও এইসব ছাড়া হতো না, খুঁজে দেখতে হয় মানে কি, অর্থাৎ সুবিধাটা হয়েছে কি, যেহেতু এখন বাজার খোলা, এখন কেউ বলতে পারে না তুমি এখানে যাও, তোমার এখানে যাই, শিল্পপতি যেখানে যাবে তার ইচ্ছা। এই মাসুল সমীকরণ ওইটা উঠে গেল, লাইসেন্সিং উঠে গেল উদারনীতিতে। যদিও বললেন এইটার সুযোগ আমাদের নিতে হবে, কত লেখা আছে বলে যান আমাদের অনেক সময় কমরেডরা বা সাধারণ সমর্থক যারা আছেন তারা এসব বলে যান ইতিহাস। সেইটা বুদ্ধরা বলেছিলেন যে আমাদের শিল্পে যেতে হবে এবং যেতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই আমাদের এগোবার, আমাদের পিছোতে হবে, তা না হলে। সেই ঝুঁকি নিয়েছিলেন। সেই ঝুঁকি যদি না নিতেন তাহলে সরকার টিকতো কিনা আমি জানি না, কিন্তু আমরা এগোতে পারতাম না। আমরা সংকট থেকে সংকটতর অবস্থায় আমাদের যেতে হতো। এই দীর্ঘকাল পর্বে যে সময় বুদ্ধরা মন্ত্রী ছিলেন, তখন তো আমি শপে ছিলাম না কাজে, কিন্তু 91 সাল থেকে যতদিন একসঙ্গে কাজ করেছি, উনি কি বলে ওর সঙ্গে আলোচনা এসব আমরা মত বিনিময় করতাম। নির্বন্ধায় যাওয়ার পরে তো আরো এটা সুবিধা হয়েছিল, এবং এসব আমরা মত বিনিময় করতাম এইসব, এবং সে মত বিনিময়ের মধ্য দিয়ে আমাদের বুঝতে হয়েছিল যে আমাদের ঝুঁকি নিতে হবে। সরকার চলে যাবে, কিন্তু আমরা এরকম করে দাঁড়িয়ে থাকতে পারি না একটা জায়গায়। এই সব বোঝাপড়াটায় বামপন্থী সরকার, তার পরিচালনা, সারা দেশের অভিজ্ঞতা, দুনিয়ার অভিজ্ঞতা সীতারামের ছিল। কেন? তিনি অর্থনীতির ছাত্র, এবং অর্থনীতি হচ্ছে ওই রকম যে জওহরলাল ইউনিভার্সিটি ওইখানে, এবং কৃতি ছাত্র। তিনি মাধ্যমিকে যিনি কি বলে সারা দেশে প্রথম হয়েছিলেন, যাই হোক আমি যাচ্ছি না, যিনি পিএইচডি করে ওখানে আরো কি করে ওখানে মোটা মাইনের অধ্যাপকের কাজ নিয়ে থাকতে পারতেন অর্থনীতি। যাই হোক আমি, ফলে উনি বুঝতেন, আমরা একটা বোঝাপড়ায় আমরা পৌঁছতে পারছিলাম যে কি করতে হবে আমাদের। আরো অন্যান্যরা সাহায্য করেছেন আমাদের, প্রভাত পটনায়ক আছেন, আমি অনেকের কথা বলছি না। যাই হোক আমাদের তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু পথ খুঁজবার চেষ্টা করেছে। কিন্তু সীতারামের হিসাবে অবদান ছিল যে এখানে সরকার সম্পর্কে আমাদের আর অভিজ্ঞতা ইত্যাদি। কমরেড সীতারাম অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন, অসাধারণ মেধাবী। আমার মতো লোক তো কোনো তুলনায় আসে না, আরো অসাধারণ মেধাবী নেতৃত্ব আমাদের ছিলেন। কিন্তু আমি বলছি যে এটা দর্শন, 5 রকম বিষয়, যা কিছু ইতিহাস, বিশ্ব ইতিহাস থেকে আরম্ভ করে দেশের ইতিহাস, কোনো ব্যাপারে কি বলা যায় যে এটা কেমব্রিজ ডিকশনারি ফিকশনারি না, কি বলে এখনকার উইকিপিডিয়ায় আপনি খোঁজেন যেরকম পান সেরকম। তো
সেই জন্যে এই 1 বছর একটা বার যদি সরকার যাবে আমাদের এটা করতে হবে। কেরালায় যে সুবিধাটা আছে যে সরকার গেলে তারপরে ওরা আসবে, ওরা ওদের মতো করবে, যদি না হয় আমি করবো, তারপরে আমি এগোতে থাকবো, তারপরে সারা দেশে যদি যতক্ষণ না আমি এটাকে গড়ে তুলতে পারছি। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না এই প্রসঙ্গে, আমি সীতারামের প্রসঙ্গে যেতে চাই। এই সম্পর্ক ধরে সবাই জানে এসব কথা যে সীতারাম কি বলে খুব কম বয়সে, এর নজির নেই আমাদের পার্টিতে। তিনি একমাত্র যদ্দূর যে আমাদের পার্টি যে সংগ্রাম, সেই সংগ্রামে অত কম বয়স থেকে তার উত্থান হয়েছে। জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পর 3 ছাত্র ইউনিয়ন নির্বাচনে এসএফআই জয়লাভ, এর কোনো রেকর্ড নেই, আজ পর্যন্ত নেই। এবং তার জেনারেল সেক্রেটারি ছিলেন সীতারাম ইয়েচুরি ছাত্র অবস্থায়। তখন অবশ্য আমাদের মতো লোকেরা কলেজ বেরিয়ে এসছে, হয়তো এখন ডাক্তারি করছি, কিছুদিন তারপরে উল্টে আমার হয়েছে, এসব আমি যাচ্ছি না ওসবে। কিন্তু এই যে সেইখানে সংগ্রাম সেরকম হবার সময় ইন্দিরা গান্ধী ওখানে ডেপুটেশন দিচ্ছেন, বলছেন যে আপনি চেয়ারম্যানশিপে থাকবেন না, ছেড়ে দিন, এটা আপনার দিয়ে হবে না, মানে কি। যাই হোক, ইন্দিরা গান্ধী শুনেছেন এবং তারপরের দিন রেজিগনেশনও দিয়েছেন। এটা দীর্ঘ আন্দোলন ছাড়া সম্ভব নয়। আর ওই সময়কার আন্দোলন সংগ্রাম, কিন্তু আন্দোলন সংগ্রাম এখন আমরা বিচার করতে পারি যে আমরা আন্দোলন সংগ্রাম সেই মেজাজ, সেই দিনগুলো কি আমরা সঞ্চয় করে রেখেছি, তাকে বাড়াতে পারছি, প্রস্তুতি আছে ঝুঁকি নেওয়ার। ঝুঁকি মানে যেরকম সেরকম, যাকে বলে যে অতি সংকীর্ণতাবাদ কি এইসব নয়। ঝুঁকি মানে যে ঝুঁকিটা না নিলে নয়, সেরকম ঝুঁকি কি, কিন্তু সেইটা উনি করতে পেরেছিলেন। এবং তিনি ওই বয়সে একমাত্র, যেটা আমাদের লেখাজোকায় অনেকে আছে, মানে লিখেছেন, তারা জানেন যারা এসবে গেছেন, তাতে যে আমাদের পার্টি কংগ্রেস মহাসম্মেলন যাকে বলি বাংলায় আমরা, সারা দেশের নিচের থেকে হয়, সব ব্রাঞ্চ থেকে আরম্ভ করে, তারপরে সব হয়ে, তারপরে জেলা, তারপরে রাজ্য, তারপরে সর্বভারতীয় তরফ থেকে হয়। এটা আমাদের প্রথা, নিচ থেকে ওপর, ওপর থেকে নিচ, এই সম্পর্ক সাবলীল থাকে যাতে বোঝাপড়া এবং কাজের মধ্য দিয়ে, তার পর্যালোচনার মধ্য দিয়ে নির্বাচিত নেতৃত্ব, ওপর থেকে কেউ হাইকমান্ড নেই আমাদের, কাউকে বুঝিয়ে দিতে পারে এখানে সেখানে। আমরা নিশ্চিতভাবে গর্ব করতে পারি এরকম একটা ব্যবস্থা জন্য, কিন্তু গর্ব যদি আত্মসন্তুষ্টির কারণ হয় তাহলে তা টেকে না। এবং সেই জন্য আমাদের যখন এই কদিন 4 মাস খানিক একটু কি কিছুদিন, 4 মাসের একটু বেশি বাকি আছে আমাদের পার্টি কংগ্রেস হবে। তার আগে আপনাদের সব জেলা, এখন নিচে তো আরম্ভ হয়ে গেছে সম্মেলন, তারপরে জেলা, রাজ্য এসব হয়ে পার্টি কংগ্রেস হবে, যেখান থেকে নির্বাচিত ডেলিগেটরা নিচ থেকে ওপর পর্যন্ত এই একটা ব্যবস্থা আছে আমাদের। তো কাজে সেখানে যখন আলোচনা হবে, তখন আজ পর্যন্ত যত পার্টি কংগ্রেস হয়েছে, তখন যে রিপোর্ট রাখা হয় সাধারণ সম্পাদক রাখেন, তারপরে যখন রিপোর্ট ইত্যাদি, সেটা হচ্ছে রাজনৈতিক রিপোর্ট, পলিটিক্যাল রিপোর্ট যাকে বলে, তার মধ্যে সংগ্রাম সংগঠনের বিষয় আসে। কিন্তু আরেকটা বিষয়, যে 4টা বিষয় কখনো ভুলতে নেই, বারবার আমরা উচ্চারণ করি, কিন্তু আমরা এই 4টা কথা, মানে 4টা যে একটাই, সেটা মনে রাখতে পারি না। এই 4টা কি? মতাদর্শ, রাজনীতি, সংগ্রাম, সংগঠন। এই
চারটা একটা টেবিলের চার পায়ের টেবিলের চারটা পায়ের মধ্যে, আপনার চার পায়ের টেবিলের যদি একটা পা না থাকে টেবিলটা একদিকে ঝুঁকে পড়বে, খোঁড়া হয়ে যাবে। আমি যেরকম করে কথা বলছি এরকম তো পড়েই যাবো তার সঙ্গে। সেই চারটা পা একটাই, একটা বাদ দিয়ে কোনোটা ঝরে না। মতাদর্শ সংগ্রাম মানে মতাদর্শের সংগ্রাম করতে হয়। মতাদর্শ মানে কি? মার্ক্সবাদ লেনিনবাদ। মার্ক্সবাদ লেনিনবাদ মানে কি? মার্ক্স আর লেনিন যা লিখিয়াছেন তা মুখস্থ করলেই হইল না, তাতে হয় না কিছু। কারণ মতাদর্শের পরীক্ষা হয় প্রয়োগ। প্র্যাকটিস ইজ দ্য ক্রাইটেরিয়ান অফ ট্রুথ, লেনিন বারবার বলতেন। অর্থাৎ প্র্যাকটিস, প্রয়োগ দিয়ে সত্য কি অসত্য তা বিচার করা হয়। প্রয়োগে যা হয় না তা সত্য বলে আপনি চাচালে সত্য হবে না। সুতরাং প্রয়োগে দিয়ে সত্য বিচার করতে হয়, অভিজ্ঞতার মধ্য দিয়ে, ঠিক ভুল করার মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে সত্যের পথ অনুসন্ধান করতে হয়। এবং সেটার জন্য নিরন্তর সংগ্রাম করতে হয়, আমাদের নিজেদের মধ্যে সংগ্রাম করতে হয়, আমরা যেখানে কাজ করি সেখানে সংগ্রাম করতে হয়, নিজ থেকে উপর সব কমিটিকে সংগ্রাম করতে হয়। পরিস্থিতি একটা কি আমি 5 বছর আগে জানতাম তাতে কিছু যায় না, দুনিয়া বদলাতে আছে। আপনি 5 বছর কি 50 বছর আগেকার কোনো কথা বললে তো হয় না, আপনাকে এখন আয়ত্ত করতে হয়। এখন তার মার্কস এঙ্গেলস নেই যে কেউ সমাধি ক্ষেত্রে দাঁড়িয়ে ওখান থেকে পরামর্শ নিয়ে আসবে। সেই জন্যই মার্ক্সবাদ লেনিনবাদ একটা বিজ্ঞান, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিকাশমান দিক যদি আমরা না ধরতে পারি তাহলে মুশকিল। তার তো প্রয়োগে আরো অনেকে করেছেন, তারা ভুল করেছেন। মার্কসের পরে স্টালিন ভুল তো করেছেন, কেউ অস্বীকার করে না। কিন্তু ওই ভুলের নামে সব তো আমরা তার অবদানকে অস্বীকার করতে পারি না। তার অবদান আছে। যদি কেউ বলে না না ওটা সঙ্গে না, মার্কস এঙ্গেলসের মধ্যে পড়ে না, লেনিনের মধ্যেও পড়ে না, তারপরে তা করা যায় না। মাও তার চেয়ে আরো বেশি ভুল করেছে, কিন্তু তার অবদান আমরা অস্বীকার করতে পারি না। পৃথিবীর বৃহত্তম দেশে যিনি সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, সফল হয়েছিল লালপৌজ, যেখানে শ্রমিক শ্রেণী তত বিকাশ হয়নি, সেখানে কেবল কৃষকদের সংগ্রাম থেকে আরম্ভ করে ওই রকম লং মার্চ করে, কি ব্যাপার নাকি? কেউ বলতে পারে, অস্বীকার করতে পারে? কি হচ্ছে মিন আপনি ভাবুন, আমি বলে শেষ করতে পারবো না। তারপরে ভিয়েতনাম তো খালি একা নয়, ওখানে কি বলে ইন্দোচীন বলে যে ভূখণ্ড, সেখানে উত্তর দক্ষিণ ভিয়েতনাম ছাড়াও লাওস ছিল, কম্বোডিয়া ছিল ইত্যাদি, সেখানকার সংগ্রাম, পূর্ব ইউরোপের দেশগুলোতে সংগ্রাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তারপরে কিউবার মতো ওইখানে কত দূরে ফিদেল কাস্ত্রো কি রাউল কাস্ত্রো, কমিউনিস্ট পার্টি চেয়ে এইসব করে, তারপরে এসব ইতিহাস, এগুলো বাদ দিয়ে তো আপনি মার্ক্সবাদ লেনিনবাদ কিছু, অর্থাৎ আপনি ধারাবাহিকভাবে অনুসরণ করতে হয়। আজকে জানতে হয়, আজকে লাতিন আমেরিকায় কেন বামপন্থীরা এক জায়গায় জিতছে আর কেন দক্ষিণপন্থীরা আরেক জায়গায় জিতছে, কেন ইউরোপে এখানে এরকম হয়, কেন শ্রীলঙ্কায় এরকম হয়, বাংলাদেশে কেন এরকম হয়, আপনার ধারের কাছে। পাকিস্তানে কাল পর্যন্ত কি হয়েছে, এসব না জেনে যারা আন্তর্জাতিকতাবাদী, দুনিয়ার মজদুর এক হোক, আন্তর্জাতিকতাবাদ হচ্ছে আমাদের সবচাইতে বড় শক্তি, আমাদের বড় শক্তি হচ্ছে আমাদের এখানে, এটা আর কোনো পার্টির নেই। আমরা দুনিয়ার মজদুরকে এক বলে ওই কমিউনিস্ট ইশতেহার মার্কস এঙ্গেলসের স্বাক্ষরে 1848 সালে, সেটাই আমরা অনুসরণ করে চলি। জাতি, বর্ণ, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সব মানুষকে এক হতে হবে এই দুনিয়াটাকে বদলাবার জন্য। দার্শনিকরা নানাভাবে দুনিয়ার ব্যাখ্যা দিয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে দুনিয়াটাকে বদলাবা। মার্ক্সের বিখ্যাত উক্তি এইটা, philosophers have explained this one, নানাভাবে করেছেন। The question is to change it. এটার প্রশ্নটা হচ্ছে বদলাতে হবে দুনিয়াটা, এইটাই মার্ক্সবাদ। এর অনুসরণ এবং এর অনুসরণ হচ্ছে তত্ত্বগত খালি না, এই তত্ত্বের কোনো বিকাশ হবে না যদি তা প্রয়োগের অভিজ্ঞতায় সমৃদ্ধ না হয়। নিরন্তর সংগ্রাম করতে হয়, আমাদের পার্টিকে সংগ্রাম করতে হয়েছে, জন্মলগ্ন থেকে করতে হয়েছে। আমরা এখনো ধরি ওই যে কি বলে
তাসকন্টে পার্টি হয়েছিল, কি কঠিন অবস্থার মধ্যে দিয়ে কাকাবাবু যেরকম লিখেছেন মুজাফফর আহমেদ, তার লেখা সেই লেখা ইতিহাস, সেটা একটা, সেইটাই অনুসরণ করি। তখন আমাদের হয়েছিল। এখন তারপরে যেটা কানপুরে হয়েছিল সেটা পরের ব্যাপার, ওটা বিদেশে পার্টি হয়েছিল, এটা দেশে হলো। কিন্তু এটা দেশে হলো কি বিদেশে হলো, এই আন্তর্জাতিকতাবাদী এইসবে একটাকে বাদ দিতে পারেন একটাকে। এখন ওরা করবেন, যাই হোক, সেটা ওরা কানপুর ধরে আসছে বছর করবেন। আর আমার তো যখন করেছি, যাই হোক, আমরা এখানে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করেছিলাম, সীতারাম সেখানেও এসেছিলেন। সুতরাং একটা হচ্ছে মতাদর্শের সংগ্রাম, তার দর্শন, তার ইত্যাদি অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু মতাদর্শের কোনো মূল্য নেই যদি তার রাজনীতিতে প্রয়োগ হয়। রাজনীতি প্রত্যেক দেশের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন হতে বাধ্য। উন্নত পুঁজিবাদী দেশগুলোতে যা হবে, আর তৃতীয় বিশ্বের মতো দেশ যেখানে আমরা আছি, যেখানে এখনো পুঁজিবাদ বিকাশের যে প্রাথমিক স্তর, যে সামন্ততন্ত্রের অবশেষ শেষ করা, তার নেই, হয়নি। সামন্ততান্ত্রিক ব্যবস্থা জমিদার জোরদাররা একার মতো নেই, তার মানে সামন্ততান্ত্রিক সম্পর্ক চলে গেছে তা না। সামন্ততান্ত্রিক আচরণ, মনোভাব, কাজ আমাদের প্রত্যেক দিন এখানে এরকম করে যদি নখ দিয়ে কেউ খোলে, যেরকম চান করি না, এখানে সাদা দাগ পড়ছে, কি বলে চান করি না বলছি, তেল মাখি না, তো সেরকম সাদা ফুটে উঠবে গায়ের রঙের উপরে। সেই জন্যে মতাদর্শের সংগ্রাম, প্রয়োগের সংগ্রাম, সেটা রাজনীতি। আমাদের দেশের বিপ্লবের স্তর কি, যেরকম আমরা বলি জনগণতান্ত্রিক বিপ্লব, তা নিয়ে বিতর্ক হয়েছে। আমরা বলি জনগণতান্ত্রিক, কেউ বলেন নয়া গণতান্ত্রিক, কেউ বলেন কি বলে নয়া গণতান্ত্রিক, মানে আমরা জনগণতান্ত্রিক। তখন চীনের পার্টি বলতেন যা, তা এখানে যারা প্রথম নকশালবাদী ছিলেন তারাও বলতেন যে আমরা এখানে নয়া গণতান্ত্রিক। চীনের পরিবেশ আমাদের পরিবেশ মানে একরকম না, তো বিশ্লেষণ করলে। তো যাই হোক, আর ওরা যেহেতু যারা সিপিআই, তারা বলতেন যে কি বলে ন্যাশনাল ডেমোক্রেটিক রিভলিউশন, মানে জাতীয় গণতান্ত্রিক। আমরা বলি জনগণতান্ত্রিক। আচ্ছা, ওই নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না এখানে। তো আমরা চাই ওদের সবাইকে নিয়ে মানে লড়তে একসাথে। আর সেই সব জায়গায় তারা এক জায়গায় নেই, বদলেছেন তারা অবস্থান, এক জায়গায় নেই তারা, এটা ঠিক। সুতরাং ওই নিয়ে ঝড়াঝাটি করবেন না, এটা কোনো কাজের কথা না। আমি বলছি যে কিন্তু মতাদর্শগত বিতর্কের জায়গা থেকে তো আমরা এখানে এসেছি। এটা সীতারাম সেই ব্যাপারে তার আগের প্রজন্মের কথা আমি বলছি না, আমাদের নবরত্ন যারা ছিলেন প্রথম থেকে, সে তাদের কথা আমি বলছি না, তারা তো কেউ নেই। তার পরবর্তী প্রজন্মে আমাদের সময় বললাম যে পার্টি কংগ্রেসে একটা রিপোর্ট পেশ হয়, সেটা সাধারণ সম্পাদক পেশ করে। কিন্তু এই যে মতাদর্শগত দলিল যখন পেশ হয়, তখন সেটা সাধারণ সম্পাদকের ব্যাপার না, তিনি আরেকজন কমরেড নির্দিষ্টভাবে করেন। আমাদের নবরত্নের মধ্যে এটা বাসবপুর্ণাইয়া করতেন, মেকিনালি বাসবপুর্ণাইয়া, বাসবপুর্ণাইয়া অসাধারণ এসব ব্যাপারে তিনি যেভাবে মতাদর্শগতভাবে দলিল পেশ করতেন। সেই 48-এর পরে ওখানে যাই হোক, ওই স্টালিন যখন দেখা করেছিল, যে টিম ছিল তাতে উনি ছিলেন। স্টালিনকে প্রথম বক্তৃতা ভারতীয়দের পক্ষ থেকে কি বলে ওখানে যুক্তিতর্ক ইত্যাদি উনি করেছিলেন 1.5 দিন। যাই হোক, আমি এসব কথা বলছিলাম যখন আমাদের 92 সালে যখন পার্টি কংগ্রেস আমাদের হলো, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, পূর্ব ইউরোপের দেশগুলোতে সমাজতন্ত্র নেই, সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র নেই, পুঁজিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এত মানুষের, 2 কোটি মানুষের জীবনের বিনিময়ে যা অর্জিত হয়েছিল সেসব মাটিতে মিশিয়ে যাচ্ছে। সেরকম সময়ে আমাদের কি করতে হবে? আমরা আমাদের জন্মলগ্ন থেকে চীনের পার্টি কি সোভিয়েত ইউনিয়নের পার্টি
আর কারো মানে আমরা কি বলে ল্যাগ ধরিনি কারো না, মানে ওটা কি ভাষাটা ঠিক হলো না, মানে ঠিক একবারে অনুসরণ করে ওখান থেকে বলবে কেউ হ্যালো এরকম, তারপরে সেটা করিনি আমাদের পার্টি। আমরা মনে করি সেটাই থাকা উচিত। পার্টিগুলোর বিভিন্ন বিভিন্ন দেশে তাদের যে স্বাধীনতা তাদের থাকা উচিত, তাদের একটা কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া যায় না। সেই জন্য কমিউনিস্ট ইন্টারন্যাশনাল যেটা লেনিনের সময় তৈরি হয়েছিল সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভেঙে দেওয়া, ঠিক আছে। এখনো কমিউনিস্ট পার্টিটা মিলিত হয় না নাকি, কিন্তু আন্তর্জাতিকভাবে নয়, সেটা যে যার বক্তব্য নিয়ে যায়। আমাদের এখানে যে আন্তর্জাতিক দপ্তর ছিল আমাদের পার্টিতে ইন্টারন্যাশনাল, এই আন্তর্জাতিক অভিজ্ঞতা নেওয়ার জন্য, মত বিনিময়ের জন্য, তার প্রধান ছিলেন এই পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে যেটা করতেন সেটা হচ্ছে সীতারাম। তাই বিশ্বের কমিউনিস্ট আন্দোলনের অভিজ্ঞতা তার ছিল, এবং সেখানকার শিক্ষা কি ব্যাপার এইসব হচ্ছে। এবং তাকে ওই বললাম যে সোভিয়েত ইউনিয়ন, গর্বাচভ ঘটনা ঘটছে, তারপরে পলিট ব্যুরো আমাদের বিবৃতি হয়েছে, তখন ওরা দিয়েছেন, সেন্ট্রাল কমিটি বিবৃতি দিয়েছে, পার্টি কংগ্রেসে এবার আমাদের পুরো দলিলটা নিয়ে যেতে হবে, মতাদর্শগত দলিল। কে উত্থাপন করবেন? বাসবপুর নেওয়ার করার কথা বেঁচে আছেন, আর দুর্দান্ত তখনও বলছেন। তা সীতারামকে বললেন যে তোমাকে বলতে হবে। ও তো আকাশ থেকে বললো যে আমি পিবিএম নাই, আমি সেন্ট্রাল কমিটিতে সবাই এসেছি, সেক্রেটারিয়েটে কাজ করি, সেটা ঠিকই, কিন্তু আমি কি করব এটা। তো ওকে বাসবপুর নেওয়া বলেছিলেন যে আমি চলে গেলে তারপরে কে করবে, তুমি করো। অসাধারণভাবে রেখেছিলেন সেই বক্তৃতা সীতারাম। আমার খেয়াল আছে যে আমি উনি বক্তৃতার সময় উনি কি বলে যেদিন হবে সেদিন কি তার আগের দিন আমি ঠিক খেয়াল করতে পারছি না, স্যালাইন ড্রিপ নিচ্ছেন, যেখানে আমরা পার্টি কংগ্রেসে গেছি ম্যাড্রাসে। সেখানে আমি বলছেন স্যালাইন নিচ্ছেন কেন আপনি? তো বললেন যে ডিহাইড্রেশন হয়েছে, বোধহয় পেট গোলমাল কেটা হয়েছিল, ডিহাইড্রেশন হয়েছে। ডাক্তার বলেছে তোমাকে যে দাঁড়িয়ে বক্তৃতা করতে হবে এরকম 2 ঘন্টা, তাহলে তোমাকে ড্রিপ ট্রিপ নিয়ে যেতে হবে, তাহলে তুমি পারবে না হতেই পারবে না। নিচ্ছে আর অসাধারণ বক্তৃতা করেছেন। মতাদর্শগত দলিল 3টা আছে আমাদের, একটা আমাদের প্রজন্মের নয়, সীতারাম ইত্যাদি বা এখন যারা আছেন আপনাদের অনেকেরই নয়। সেটা হচ্ছে প্রথমটা মনে রাখবেন যে আমাদের পার্টি সিপিআইএম যখন নাম হলো, আমরা তো সিপিআইএম নাম চাইনি, বাধ্য হয়ে পড়েছি, কারণ আসলে সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বললে আমাদেরই বোঝাতো। ইলেকশন কমিশন যা করেছে সেটা আমি যাচ্ছি না। তো যাই হোক না কেন, সেটা পরে কি বলে যতদিন থেকে আছে তার মধ্যে এত পার্টি কংগ্রেসে এত সব রাজনৈতিক প্রস্তাব ইত্যাদি আছে, কিন্তু 3টা পার্টি কংগ্রেস, 3টা নয় 2টো, কিন্তু 3টা মতাদর্শগত দলিল। একটা আমাদের পার্টি হলো সিপিআইএম আলাদা হলো, সিপিআইএমএল হলো, ইত্যাদি হলো, এইসব হলো। তারপরে আমাদের মতাদর্শগত প্রশ্ন নিষ্পত্তি করার দরকার ছিল। প্রথম সিপিআইএমের 1964 সালের কলকাতা কংগ্রেসের পর সিপিআইএম প্রতিষ্ঠার পরে যে প্রথম যে দলিলটা নিতে হয়েছিল আমাদের মতাদর্শগত বিষয়ে, চীন ঠিক না, রাশিয়া ঠিক না, ওই যে বললাম আগে, এ বলছে ওদিকে যাবে, এ বলছে এদিকে, তোমরা কোথায় যাবে, আমরা আছি দৃঢ় আমাদের অবস্থানে যে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের জানতে হবে, আমরা এটা করলে হবে না। যাই হোক, সেটা এইখানে আপনাদের বর্ধমান পেলাম 68 সাল, 1968 সালে বর্ধমান পেলাম এইখানে হয়েছিল। সেখানে নিষ্পত্তি হয়েছিল এই সব প্রশ্নে, চীন কি, সিপিএম কি। তারপরে কেউ মানলেন না, যাই হোক তারা নকশালপন্থী হয়ে গেছিলেন। তারপরে এখন অভিজ্ঞতা আমরা একটা জায়গায় মোটামুটি এক জায়গায় দাঁড়িয়েছি এখন, সিপিআই পরে ডাঙ্গে যাওয়ার পর ইত্যাদি সেসব, এবং জরুরি অবস্থার পরে তাদের ইত্যাদি বিশ্লেষণ করে তারাও সংশোধন হয়েছেন। তারা একটু ডান দিকে গেছিলেন, এখন আবার বাম দিকে, এরা বেশি বামে গেছিলেন এদিকে। আমরা তার মানে এই নয় যে আমরা সব ঠিক করেছি, এ কথা কেউ যদি, এটা হচ্ছে যাকে বলে যে আত্মবিশ্বাস একটা ব্যাপার, কিন্তু আত্মগরিমা কিংবা এই অধ্যত্ত যে আমরা সব একমাত্র ঠিক,
ওরা সব ভুল, এসব ভুল, বাকি আমি সব ঠিক। এটা ঠিক নয়, আমরা তা করিনি কখন। বিনম্রভাবেই আমাদের কথা রেখেছি যে আমরা এইভাবে চলছি। তখন কে ছিল? 3-4টা পার্টি বিশ্বের আমাদের দিকে, ভিয়েতনামে যেতে পারতো, কি কোরিয়াতে যেতে পারতো, কি এই পূর্ব ইউরোপের দেশেও। আমি যাই হোক, তাদের প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু আমরা আমাদের মতো করেছি, মতাদর্শগত দলিল। তারপরে দুটোই সীতারাম, যেটা বললাম যে মাদ্রাস পার্টি কংগ্রেসে যখন এরকম একটা বিপর্যয় হয়েছে বিশ্ব সমাজতান্ত্রিক ব্যবস্থায়, তখন সীতারাম মাসপূর্ণাইয়ার নির্দেশ মতো উনি কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে ওই দলিল উত্থাপন করেছেন আমাদের পার্টির ইতিহাসে। এর আর দ্বিতীয় কোনো উদাহরণ, এবং অসাধারণভাবে করেছেন, অসাধারণভাবে জবাব দিয়েছেন। সেগুলো আমি অনেক কথায় যেতে পারছি না। এবং সর্বশেষ তারপরে, এটার পরে 92-এর পর তারপরে দুনিয়া বদলেছে, কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, পূর্ব ইউরোপ ভেঙে গেল, বিশ্ব ব্যবস্থাটা পরিবর্তন হলো। কিন্তু পরিবর্তনটার সত্য তখন বোঝা যায়, তার পরবর্তী সময় হয়েছে 20 বছর ধরে। তারপরে ওই যে আমরা এখনকার দুনিয়া দেখছি, তার শুরু সেই সময়। ফলে আরেকটা মতাদর্শগত দলিলের দরকার হলো, এবং সেটাও সীতারাম আমাদের কোজিকোড় কংগ্রেসে, 22তম কংগ্রেসে সেটা তিনি পেশ করেছিলেন এবং অসাধারণ জবাব দিয়েছেন, এবং তার উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। কিন্তু এগুলো যা করেছি তার সেগুলো আমাদের শিক্ষা নেই এখনকার পথ চলবার জন্য। মতাদর্শগত সংগ্রামের সঙ্গে রাজনৈতিক মানে কৌশল, রাজনীতি, দুটো বিষয় আছে। একটা আমরা বলি রণনীতি, যাকে ইংরেজিতে বলা হয় স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে রণকৌশল, যাকে আমরা বলি ট্যাকটিক্স। খালি কৌশল করেন যদি আপনি, তাহলে হবে না। কে বলেছিল কৌশলী পার্টি অফ ইন্ডিয়া বলে? সেটা হয় না, খালি কৌশল করতে আছে। কৌশলের ভিত্তি কি? কৌশল হচ্ছে রণকৌশল, যুদ্ধের কৌশল। কিটা ভিত্তি কি? তো নীতি, রণনীতি, ইংরেজিতে যাকে বলা হয় স্ট্র্যাটেজি। সেটা ঠিক করতে হয়, তার ভিত্তিতে কৌশল ঠিক করতে হয়। কিন্তু একটা থেকে একটাকে আলাদা করা যাবে না। কেউ যদি খালি কৌশলই করতে থাকে, নীতি থেকে বিচ্যুত হয়ে, মূল নীতি থেকে, সে পড়বে ফাঁদে। কিছু ডান দিকে পড়ুক, বাঁ দিকে পড়ুক, পড়বে ওই ফাঁদে। আর কেউ যদি খালি নীতি নিয়ে থাকে আর তারপরে কৌশল বাদ দিল, দরকার নেই কিছু, ওই নীতি ঠিক আছে, সমাজতন্ত্র চাই, হবে, আর বাক্যের মাঝখানে কোনো কৌশল। একটাকে দক্ষিণপন্থী বিচ্যুতি বলা হয়, একটা বামপন্থী বিচ্যুতি বলা হয়। এই ভিয়েতনামের পার্টির লিডার তো আমাদের নেতাদের ওইটা বলেছিলেন যে রণকৌশল বাদ দিয়ে রণনীতি, এটা হচ্ছে বামপন্থী সুবিধাবাদ। আর ঠিক উল্টালে রণনীতি বাদ দিয়ে খালি কৌশল, এটা হচ্ছে দক্ষিণপন্থী সুবিধাবাদ। সেটা আমরা এখন উল্লেখ করেছি, তারাও তাই উল্লেখ করেছেন দলিলে। এখনো তা চালাতে হচ্ছে। বিশ্বকে এক জায়গায় দাঁড়িয়ে আছে, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি। তার পরিপ্রেক্ষিতে ভারতে কি করতে হবে? জনগণতান্ত্রিক বিপ্লবের স্তর কাদের নিয়ে করতে হবে, কার বিরুদ্ধে করতে হবে, কার বিরুদ্ধে মানে আমার কাছে ব্যক্তিবারও নাই, শ্রেণী বৃহৎ বুর্জুয়ার নেতৃত্বে যে বুর্জুয়া জমিদার রাষ্ট্র, আর যারা কি বলে সামন্ততন্ত্রের সঙ্গে আপোষ করেছে আর সাম্রাজ্যবাদের সঙ্গে সম্পর্ক আরো গাঢ় করেছে, তাহলে স্বাধীনতার কি মানে হলো? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা দেশ স্বাধীন হওয়ার পরে যদি আত্মসমর্পণ করো তুমি সাম্রাজ্যবাদের কাছে, তুমি যদি এখানকার যে দেশের সময় স্বাধীন কৃষকদের যে কথা দিয়েছিলে সেগুলো যদি অস্বীকার করে তুমি যদি আবার সেখানে জমিদারি ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ না করো, জমি বিলিয়ে না দাও, তাহলে তো ওটা বিশ্বাসঘাতকতা করেছে। আমি কথা বলাচ্ছি না, বর্তমানে কমরেডদের ইতিহাস, আপনাদের নিজস্ব ইতিহাস আছে এখানকার কৃষক সংগ্রামে। এই সব কিছু নিয়ে আমি বলছি যে এই যে লড়াইটা, এই লড়াই রাজনীতি তার এবং তার প্রয়োগ মানে কি? প্রয়োগ মানে হচ্ছে মাঠে প্রয়োগ। বিরাট ভালো একটা মতাদর্শগত দলিল করলাম, খুব সুন্দর একটা আমরা পার্টি কর্মসূচি গ্রহণ করলাম। তারপরে পার্টি কংগ্রেসে যেগুলো আমরা করি, যে কর্মসূচি যা আছে, আমাদের মতাদর্শগত দলিল যে আছে, তারপরে 3 বছরে কি করলাম, এগুলো আমরা বিশ্লেষণ করি। এগুলো কি যান্ত্রিক ব্যাপার নেই। যখন আপনি ব্রাঞ্চে করছেন, যখন আপনি লোকালে করছেন, কি যাই হোক,
আমি জানি না এসব বলা ঠিক হচ্ছে কিনা, কারণ আপনারা পার্টির বাইরে কিছু থাকলে কেউ মনে করবেন না কিছু। আপনাকে আমরা পার্টিতে আসতে বলছি না, বা আপনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই, কিন্তু আমি খালি এটাই বলতে চাচ্ছি যে এইটা যে সংগঠনের নীতি যে আছে, গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি, গণতান্ত্রিকভাবে আমার কেন্দ্রীয় নেতৃত্ব সব নির্বাচিত হন এবং কেন্দ্রের নেতৃত্বাধীনে পরিচালিত গণতন্ত্র বিশৃঙ্খলভাবে হয় না। আমাদের যা পার্টি সংবিধান আছে, কনস্টিটিউশন আছে, পার্টি কংগ্রেসে গৃহীত বিশ্বের বহু অভিজ্ঞতা, লেনিনীয় অভিজ্ঞতা থেকে আরম্ভ করে সেই সব, তার ভিত্তিতে এই আমাদের পার্টির গঠনতন্ত্র আছে, কনস্টিটিউশন, সেইটা অনুযায়ী আমাদের পরিচালিত হতে হবে। নিয়ম যে আছে সেগুলো অনুসরণ করতে হয়। পার্টিদের সদস্যদের কি করতে হবে না করতে হবে ইত্যাদি, পার্টির সদস্য হতে হলে কি যোগ্যতা দরকার, এগি হতে হলে কি হবে ইত্যাদি ইত্যাদি, এসব করতে হবে। এগুলো বাদ দিয়ে কি কিছু লড়াই হয় না? এবং সংগ্রামের রূপ কি হবে? একটা আমরা দেখেছি বাম বিচ্যুতি দেখেছি, দক্ষিণপন্থী বিচ্যুতিও দেখেছি। আর এই সব প্রয়োগ করতে হবে বর্তমান পরিস্থিতিতে, বিশ্ব পরিস্থিতিতে। আমাদের দেশের পরিস্থিতি বিশ্বের পরিস্থিতি থেকে বাদ দিতে পারেন। খোদ আমেরিকা যুক্তরাষ্ট্র, যে পৃথিবীর সবচাইতে বৃহত্তম ধনী দেশ এখন, সেইখানটায় ট্রাম্প ফিরে এসছে। উগ্র দক্ষিণপন্থী, ফ্যাসিবাদী, নারী বিরোধী, বর্ণবাদী, কালোদের হটাতে চায়। আর কালো কেন আমেরিকান যারা নয়, ঝেঁটিয়ে বিদায় করে দিতে তাই আমেরিকা থেকে, এইসব বলেও এখানে এসছেন। দ্বিতীয়বার, প্রথমবারে করেছিলেন, তারপরে দ্বিতীয়বারে জিততে পারেননি। সব কত রকম যে কেস আছে ওর বিরুদ্ধে, মহিলা ভর্তি থেকে আরম্ভ করে, তারপরে চুরি জোচ্চুরি থেকে আরম্ভ করে কি সব করেছে সেসব কেস আছে। কিন্তু এখন প্রেসিডেন্ট হয়েছেন, প্রেসিডেন্ট হচ্ছে ইমিউন টু ল, মানে আইনের ওর জন্য ওকে ছোঁয়া যাবে না, কারণ নির্বাচিত হয়েছে। সাম্রাজ্যবাদের বিশ্বের শিরোমণি হচ্ছে আমেরিকা সাম্রাজ্যবাদ, আর সেখানে উনি প্রেসিডেন্ট, একটা উগ্র দক্ষিণপন্থী প্রেসিডেন্ট দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। ছোট ব্যাপার নয়। আমেরিকার ইতিহাসে যতদূর আমার খেয়াল আছে যে আর একজন কেউ প্রেসিডেন্ট ছিলেন, সে অনেক আগেকার ব্যাপার, এই শতাব্দীর ব্যাপার নয়, যে যিনি একবার জিতে তারপরে হেরে আরেকবার জিতেছিলেন। আর এই ট্রাম্প আমরা দেখছি অনেকগুলো বদলাচ্ছে দুনিয়াতে। আমরা আন্তর্জাতিকতাবাদী যদি দুনিয়াতে কি হচ্ছে না খবর রাখি, তাহলে খুব মুশকিল হবে। তার প্রভাব কি হবে সারা বিশ্বে, লাতিন আমেরিকাতে কি হবে, অন্য দেশগুলোর উপরে কি হবে, আমাদের দেশের উপরে কি হবে, আমরা সব জানি না। সেই জন্য আমরা এদের স্মরণ করছি, এরা এটা করতেন। আমাদের যদি কিছু তর্ক করতে হতো ওদের সঙ্গে করতে হতো, আমাদের যদি মত বিনিময় করতে হতো এদের সঙ্গে করতে হচ্ছে। যাদের স্মরণ করছি তাদের অবদান এতে, এইগুলো স্মরণ করার জন্যই এগুলো দরকার হচ্ছে। তা না হলে আমরা স্মরণ করলাম, মালা দিলাম, উঠে দাঁড়ালাম, শোক প্রস্তাব হলো আর ভাষণ হলো, আর তারপরে আমি সারা জীবনে ওই রাস্তায় গেলাম না যে রাস্তায় আমরা যাদের স্মরণ করছি তারা গিয়েছে। দিন বদলায় এবং সেরকম পরিস্থিতি যা কখনো আগে দেখিনি সেরকম পরিস্থিতি হয়। কে ভেবেছিল যে শ্রীলঙ্কায় ওরকম একটা ভোট হবে আর তারপরে ওইরকম একটা রাষ্ট্রপতি, বামপন্থী রাষ্ট্রপতি হয়ে যাবেন? আগে যেটা কমিউনিস্ট পার্টি ছিল, যাই হোক তারা কমিউনিস্টই মোটামুটি। এখন তারপরে পার্লামেন্টে ভোট হলো, সংসদে ভোটে সেখানে বিরাট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। আর উনি তো এই রাষ্ট্রপতি ব্যবস্থাটাই তুলে দিতে চান, কারণ সংসদের হাতে ক্ষমতা দিতে হবে, সেটাই তো গণতান্ত্রিক, সেটা কোনো সন্দেহ নেই। কমিউনিস্টরা এরা তাই তো বলতে হবে। ছোটখাটো বিষয় আছে, যাই হোক সেগুলো আমি যাচ্ছি না, কিন্তু এটা চ্যালেঞ্জ। আমরা হাততালি দিলে কি হবে? তো ওখানে ওদের ভীষণ অসুবিধার মধ্যে যেতে হবে। শ্রীলঙ্কা একটা দেশ, কোথায় আছেন মানচিত্রে সবাই জানে। তার নিচের দিকে গেলে ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত পুরো ভর্তি আমেরিকার সমরাস্ত্র সজ্জিত ঘাঁটি, যেগুলো আমরা জানি না সব সেখানে। সে কি সব পথে যেতে দেবে শ্রীলঙ্কাকে? ভারতের সঙ্গে শ্রীলঙ্কার কি সম্পর্ক হবে? ভারত সরকার কি করবে? সাম্রাজ্যবাদ অন্যান্য শক্তিগুলো তারা কি করবে?
IMF এর কাছে এত বিরাট পরিমাণ ঋণ আছে, এদের আগের সরকার নিয়েছে, সত্য করতে হবে একে। ওরা বলছেন রিশিডিউল করবেন, যাই হোক সেগুলো খুব সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। অর্থনীতির সমস্যা আছে, তার মধ্যে কিভাবে এগোবে সেটা শিখতে হবে, আমাদের জানতে হবে, প্রত্যেক দিন আগ্রহ থাকতে হবে, খুলে দেখি কি হচ্ছে পাশের বাংলাদেশে, কি হচ্ছে। কি আমরা ওই দিন যখন কি বলে আমরা ছাত্র নয়, তখন আমি অবশ্য ডাক্তার হয়েছি, তখন খুবই দরকার তখন এই বাংলাদেশে যে যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধই বলতে পারেন আপনি, এবং সেই মানুষের আত্মবলিদান, লড়াই করতে হয়েছে, দলে দলে মানুষ এদিকে চলে এসছেন, এখানে আমাদের আশ্রয় দিতে হয়েছে তাদের, এবং অন্যভাবেও সাহায্য করতে হয়েছে। ইন্দিরা গান্ধী সময় নিয়েছেন, একটু আগে এটা হস্তক্ষেপ করতে পারতেন, গেছেন, উনি রাশিয়ার সঙ্গে চুক্তি করেছেন, চীন ওদের বিরুদ্ধে, তখন এরকম একটা পরিস্থিতি। দীর্ঘ সংগ্রামের এবং আত্মবলিদানের ইতিহাস আছে, এবং সেখানে আমাদেরও ভূমিকা আছে, শ্রীমতী গান্ধীরও ভূমিকা আছে, যদি উনি বিলম্ব করেছিলেন আর ওই পরিস্থিতির মধ্যে। যাই হোক, সেসব আমি যেতে পারছি না, কিন্তু তখন আমাকে এটা যেতে হচ্ছে। এই জন্যে খালি আমি ডাক্তার হিসাবে ওখানে পাওয়া যাচ্ছে না, ওইদিকে দলে দলে সব আসছেন যারা ওই পাশ থেকে এ পাশে, আর তার মধ্যে বিশেষ করে বাচ্চারা ভীষণ মারা যাচ্ছে, ভীষণভাবে, ডাক্তার পাচ্ছে না। আমার খেয়াল আছে পশ্চিমবঙ্গ সরকার তখন সিদ্ধার্থ মন্ত্রী কার্যদ্বীপ ফ্যাক্টরি, যাই হোক, তিনি কি বলে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছেন যে কারা ডাক্তার যেতে চান ওখানে, মানে আগ্রহী কিংবা রাজি আছেন, তারা যদি যোগাযোগ করেন, এই কাজে সাহায্য করেন। কাজে ওই যুদ্ধের সময় থেকে দেখছি সেটা আর্থিক যোগাযোগ আছে। তারপরে বহুবার বাংলাদেশে গেছি, মানে শেখ হাসিনা কি তার আগে ওই যে খালেদা জিয়া, ওদের ওখানে আবার কমিউনিস্টরা, বামপন্থীরা দ্বিধা বিভক্ত, মুশকিল, একদল আছেন ঠিক ওর সঙ্গে নেই, কিন্তু মনে করেছেন এছাড়া কোনো গতি নেই, তাই আওয়ামী লীগের সঙ্গে আছেন তারা। আর এক দল এদিকে, অর্থাৎ খালেদা জিয়ার যে পার্টি বিএনপি, ওর সঙ্গে। সো কাজে খুব মুশকিল ব্যাপার। আমাকে পার্টি একবার পাঠিয়েছিল, আমি পলিট ব্যুরোতে নির্বাচিত হওয়ার পরে ওখানে ওদের পার্টি কংগ্রেসে যেতে শুনতে হয়, বলতে হয়, জনসভায় বলতে হয়, ভিতরে বলতে হয়, অধিবেশনে। তারপরে আমি ওদের সঙ্গে কথাবার্তা বলে তারপরে আমি বললাম যে আচ্ছা আরেকটা পার্টি আছে তো ওখানে, মুশকিল হয় যে ওরা বলেন যে এই আমাদের কেউ দেখছে না, আপনারাও বলছেন এখানে কেউ দেখছে না, তা কি করবো এখন, মুশকিল। আপনার তাহলে আমি একবার যাই ওদের কাছে, আপনাদের কথা তো শুনলাম, আপনাদের লাইন কি বুঝলাম, আর ওদের সঙ্গে কথা বলি, আপনাদের কারো লাইনে ঠিক কথা বলছেন কিছু ওরা, আবার উনি কি বলছেন ওর সঙ্গে রাশেদ খান মেনন, রাত্রিবেলায় দেখা করলাম, ওর সঙ্গে কথাবার্তা বললাম। উনি চেয়েছিলেন এটা করি আমরা, কিন্তু করা গেল না, এখন পর্যন্ত করা যায়, সেসব আপনারা হয়তো জানেন। আর এখন আমরা পার্টি খুব বেশি দূর কথা বলতে পারি না এইসব নিয়ে। আমাদের প্রতিবেশী দেশ, আমাদের ভূমিকা এই দেশ গড়ার লগ্ন থেকে এইসব সব কথা আমরা বলতে পারি না। আর এটা কত কিছু বিষয় আছে যেগুলো আমরা এখন চটপট করে মন্তব্য করতে পারি না, কিন্তু আমাদের পরে গুরু বিবৃতি অনেকে দেখে থাকবেন, ওই গতকাল আজকে দেখে থাকবেন অনেকে কাগজে। আমরা বলেছি যে ওখানকার সংখ্যালঘু, ওখানে হিন্দুরা সংখ্যালঘু। এই চট্টগ্রামে বুদ্ধিস্ট আছেন ওখানে অনেকে, যারা জানেন, ইতিহাস জানেন, যারা গেছেন ওখানে জানেন, তাদের অভিজ্ঞতা জানেন হয়তো, যে সেই আছেন। তো তাদের এরা বলছে যে তোমরা এখানে কেন, এখানে বলছে কারণ ওখানে যেটা জামায়াতে ইসলাম আছে, তারা জামায়াতে ইসলামকে আপনারা সবাই জানেন যে এরা হচ্ছে একটা সাম্প্রদায়িকতাবাদী শক্তি। এই আর তারা
তো যদি ভোট হতো আমি জানি না, ভোট হলে ওরা 10%-এর বেশি ভোট পারত না। কেন যে ভোটের থেকে ওদের বেআইনি করেছিল কি ব্যাপার আমি বলতে পারবো না। যাই হোক, সেটা আমার বলার কথা নয়, কিন্তু আমি খালি বুঝবার জন্য আপনাদের বলি। কিন্তু ওদের এখন প্রভাব বাড়ছে। আমরা বলেছি যে এখানে ওখানকার সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। আবার এখানে আমরা তার একই সঙ্গে বলছি, আমরা ভারতের যে সরকার তার দায়িত্ব হচ্ছে যে এখানকার সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হচ্ছে এবং বাড়ছে প্রত্যেক দিন, তথাকথিত হিন্দুত্ব কর্পোরেট সংমিশ্রণে যে পরিস্থিতি তৈরি হয়েছে অর্থনীতি রাজনীতি থেকে আরম্ভ করে, এই যে এর বিরুদ্ধে জানেন আপনারা কি ঘটনা ঘটছে। এই সর্বশেষ ঘটনা রাজস্থানে যেটা ঘটেছে, এটা ছিল না আমাদের সংবিধানের নিয়ম ছিল যে স্বাধীনতার পরে 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার আগে যেখানে মন্দির ছিল মন্দির থাকবে, যেখানে মসজিদ থাকবে মসজিদ ছিল মসজিদ থাকবে, যেখানে গির্জা ছিল গির্জা থাকবে, যেখানে বৌদ্ধ ধর্মের কি জৈন ধর্মের কিছু আছে সে থাকবে। সেগুলোতে এদিক ওদিক করা যাবে না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদের সংবিধানে পরিবর্তন করে হয়েছে, ওখানে যুক্ত করা হয়েছে, কিন্তু সংবিধানের ভিত্তিটাই ছিল পুরনো যে এটা ধর্মনিরপেক্ষ হতে হবে। এখন গুলিয়ে দেওয়া হচ্ছে, এই তিনটা কথা গুলিয়ে দেওয়া হয়, মাথা গুলিয়ে দেয়। আমি দৃষ্টতা হয়ে বলতে কথা যে এখানেও কিছু লোক হয়তো আছেন, কমরেড কি অন্য কেউ আছেন, যার মাথা গুলিয়ে যেতে পারে। কে তখন হিন্দু হয়ে যায়, কে মুসলমান হয়ে যায়, কে বৃদ্ধ হয়ে যায়। আমরা আন্তর্জাতিকতাবাদী যারা, আমরা যাদের কথা স্মরণ করছি, তারা এসব ভাবতে পারতেন। ধর্ম কি, সাম্প্রদায়িকতা কি, ধর্ম নিরপেক্ষতা কি, এসব আপনি সীতারাম ছাড়া কোথায়, আমি জানি এত বিশদ আপনি কোথায় পাবেন। আমাকে শেষ করতে হবে, আমি বুঝছি আমার টাইম হয়েছে বোধহয়। কি এটা ঘড়ি দেখছে কেউ? না, মনে থাকে না, হয়ে আসছে। ঠিক, আমি বলছি যে ওটা এই সংখ্যাটা আমি মনে রাখতে পারি না। সীতারাম থেকে আমার নোট নিয়ে রাখতে হয়েছে। আসবো বলে আজকে আমি লিখে নিয়েছি, কারণ তো বড় বই বই নিয়ে ঘোরা মুশকিল। তো এখন সেটা হচ্ছে এরকম যে ভারতের ধারণা থেকে আপনি বুঝুন কি হবে। কেউ কি জানেন যে আর পৃথিবীর আর কোনো দেশে এতগুলো জাতিসত্তা আছে যেরকম ভারত আছে? সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, এখন সোভিয়েত ইউনিয়ন নেই। পৃথিবীর এক দেশ ভারত, যেখানে আমরা জন্মেছি, আছি, বেঁচে আছি এখনো, সেইখানটায় একটা দেশ, সেখানে যে সরকারি হিসাবে ভাষা কত আছে কেউ কি জানে? 1618, 1618টা ভাষা আছে। আমরা বড় বড় ভাষাগুলো খালি জানি, আর তার বাইরে আমরা জানি না। আপনি এই বাংলায় যদি যান, বাংলায়, পশ্চিম বাংলার কথা আমি বলছি, আপনি উত্তরে যান, ওখানকার ভাষা একটা ভাষা নাকি? ওখানে কত জনগোষ্ঠী আছে তা কি কেউ হিসাব রেখেছে? কত রকম জনগোষ্ঠী, কত রকম ভাষা, একদম আদিম জনগোষ্ঠী, আদিম। আমাদের এখানে, আমি যে জেলায় জন্মেছি, কি বলে মেদিনীপুরে, ঝাড়গ্রাম এখন ভেঙে 3 কানা হয়েছে, ওখানে অনেক ছিলেন এসব কি বলে, মানে 3 জেলাতে কম বেশি আছেন, কিন্তু পশ্চিম আর বর্ধমান কি বলে ঝাড়গ্রামে বেশি আদিম উপজাতি যারা, সবর, লোধা ইত্যাদি সম্প্রদায়। এই একটা সম্প্রদায়, এদের কিছু গোলমাল হলে পুলিশ ওদের ধরে আনত। আমাদের সময় তো ওরকম করেছে, আমার গিয়ে থানায় গিয়ে বসে থাকতে হয়েছে। যাই হোক, কিছু হলে তা ওরা কি, ওদের যদি গাড়ি আমি অনাহারে মারা যায়। তারা কৃষিতে কখনো ছিলেন, কৃষির সঙ্গে যুক্ত না। এই আদিম একটা সেই, তারা প্রিমিটিভ ট্রাইব বলা হয় ওদের, আদিম আদিবাসী। আপনাদের এখানে আছেন কিনে জানেন না, কিন্তু আমি বলছি বোঝার জন্য খালি, যে তারা কিন্তু যেটা করতে পারে খুব আশ্চর্য ব্যাপার। একটা পুকুরে ঢুকে ডুবে আর কোনো জাল ফাল কিছু নেই, মাছ ধরে আনবে।
এটা আপনি আমি পারবো না। জালটা পুঁতে আবার ওটাকে পাঁকে কোথাও ডিবে আসবে, যখন দরকার হবে তখন ওই পাঁক থেকে ওখান তুলে নেবে, মানে ধারে পাশে পুকুরের। উদ্ভট ব্যাপার এটা, আশ্চর্য। অনাহার মৃত্যু হয়েছে এক জায়গায় আমাদের, আমি জেলায় যখন, তখন আমরা একজন IAS তখন ম্যাজিস্ট্রেট হয়ে, তিনি শিক্ষানবিশ, তাকে আমরা বললাম যে উনি ভালো, খুব পরে অনেক দায়িত্ব সামলেছেন, এখন উনি রিটায়ার করে থাকবেন নিশ্চয়ই। তাকে পাঠালাম যে এটা কি বোঝাই যাচ্ছে না, এখানে কেন মানে কি বলে আমরা থাকতে থাকতে কি এমন পঞ্চায়েত আছে, সরকার আছে, প্রশাসন আছে, বিনা না খেয়ে মারা যাবে কি করে? এটা অসম্ভব হতে পারে। এটা এমন দুর্গম অরণ্য নয় যেখানে কেউ দেখলো না। তারপরে উনি গিয়ে এসে একটা রিপোর্ট দিলেন, কারণ কি বলে আমি তো বুঝতে পারছি না ওর রিপোর্ট থেকে যেটা বুঝলাম, কারণ আমি ওই জায়গায় যেরকম চিনি, ওখানে যা জিজ্ঞেস করছি ঠিক ঠিক বুঝতে পারছি না কি কারণ হতে পারে। সেটা খুব আশ্চর্য যে গাছে একটা কাঁঠাল গাছ আছে, তার থেকে আপনার কাঁচা যেগুলো আর কি, ওটা কি বলে জানো, মানে না পাকলে কাঁঠাল, এঁচড় 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 অনেকগুলো হয়েছে, আর কিছুদিন পরে পাকবে, তারপরে কাঁঠাল হবে। খেতে পাচ্ছে না, ও কাঁঠাল যেটা হয়েছে সেটাও বিক্রি করেনি, যেটা এঁচড় হয়েছে সেটাও তরকারি করার কথা ভাবেনি, সেদ্ধ। এটা আমি বুঝবার জন্য বলছি। আর আমি জানি না আপনি এরকম জলপাইগুড়িতে আছে, ওরকম আমি এইসব বলে আপনাদের সময় নিতে চাই না, কিন্তু এই বৈচিত্র্য, অর্থাৎ এদের ভাষা, জাতি, উপজাতি, এইসব নিয়ে আপনি যদি ভাষার খালি বৈশিষ্ট্য ধরেন, এদের ভাষা আলাদা রকমের, আমি সেসবে যেতে পারছি না, উদাহরণ দিয়ে যেতে পারছি না। এক একটা রাজ্যের এই পাশ থেকে উত্তর থেকে দক্ষিণে গেলে একটা ভাষা, পূর্ব থেকে পশ্চিমে গেলে আর একটা ভাষা। আমি যত রাজ্যে গেছি, গুজরাট বাদ দিয়ে, আমি কি আর ওই দুটো উত্তর পূর্বের আছে, ওই দুটো বাদে আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনাদের যাদের অভিজ্ঞতা আছে। আচ্ছা, এই 1618টা ভাষা, 6টা ধর্ম এখানে ভারতে, তার মধ্যে 4টা ধর্মের উৎপত্তি হচ্ছে ভারত, আমাদের দেশ। সীতারামের লেখা কোট করছি আমি। 4টা ধর্ম মানে আছে, 6টা ধর্ম হচ্ছে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, এই 6টা যাই হোক। কিন্তু এর মধ্যে হিন্দু ধর্মের উৎপত্তি এখানে, বাইরে তো নয়, বাইরে থেকে লোকেরা এসেছিল, কিন্তু এখানে হয়েছে, এখানে তৈরি। তার আগে দ্রাবিড় সভ্যতায় সেটা ছিল না, কিন্তু আর্য সভ্যতা, অমৃত সূত্র, তারপরে বেদ ইত্যাদি এসবের পর এই ধর্ম, এটা হচ্ছে ভারতে এর উৎপত্তি। তার আগে এবং পরেও জৈন ও বৌদ্ধ ধর্ম, জৈন বৌদ্ধটা কম নয়, এটা ভারতের বাইরে ছড়িয়েছিল অনেক, বিশেষ করে বৌদ্ধ ধর্ম পৃথিবীর অন্যান্য দেশে সে ছড়িয়েছিল। আর কি বলে এই শিখ যে ধর্ম, এগুলো 4টা এখানে তৈরি। শিখরাও ছড়িয়ে আছে, কিন্তু পৃথিবীর কোনো জায়গা আপনি পাবেন না যেখানে শিখদের দেখতে পাবেন। তো কাজে এই ছড়িয়ে আছে এই, আর বাকি বাইরে থেকে এসছে ইসলাম আর খ্রিস্টান, এই নিয়ে 6টা। তো কাজে এই 6টা ধর্ম, এতগুলি ভাষা, আর নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য যেগুলো বলে, সেগুলো আমি এখানে ব্যাখ্যায় যেতে পারছি না। কেউ এরিয়ান, কেউ একটু দ্রাবিড়িয়ান আছে, কেউ একটু মঙ্গোলয়েড আছে, মানে একটু বর্ষা। কিন্তু আদিবাসীর মধ্যে আপনি উত্তর পূর্বে যদি যান, তাহলে তারা বর্ষা হলে একটু মানে মঙ্গোলিয়া, চীন, জাপান ওই সঙ্গে মেলে আর কি, দেখলে এগুলো নৃতাত্ত্বিক গোষ্ঠী বলা হয়। আর আমার মতো কিছু খানিকটা সাদা, খানিকটা কালো, এইরকম গোছের লোক, কিন্তু একটা লম্বা, এটা মিশ্র। এটা হচ্ছে মানে আমার নাম মিশ্র বলে তা না, আমি বলছি যে এটা মিশ্র মানে হচ্ছে, এটা হচ্ছে দুটো দ্রাবিড় কি বলে আর আর্য, এদের পরে সাথে তৈরি হয়েছে আর কি, এরকম কিছু আছে। আর কিছু দেখবেন ছোট চোখ, কিছু মানে দেখলে বুঝতে পারেন নেপালি, তারা যেরকম, এটা মঙ্গলয়েড ক্যারেক্টার, এগুলো যাই হোক, আমি ওগুলো যাচ্ছি না। এইরকম আছে আমাদের এরকম 6টা। এবং তারপরে
যেটা কি বলে আমাদের ছুটি যেসব পড়ে এগুলো হচ্ছে বোধহয় 29টা ধর্মীয় উৎসবের ছুটি আমাদের, এসব হিসাব ওর মানে ক্যালেন্ডারে ছুটি ফুটি দেখে হিসাব করেছে। এত ছুটি ধর্মীয় উৎসবে আর কোনো দেশে আছে আমি জানি। এই বৈচিত্র্য আছে আমাদের, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা বিভাজন করার চেষ্টা হচ্ছে। আর সীতারামের কণ্ঠস্বর যেরকম বারবার ধ্বনিত হয়েছে, প্রতিধ্বনিত হয়েছে, আর কলম তার সঙ্গে একসঙ্গে গতি বজায় রেখে চলেছে। আচ্ছা, এগুলো কি আমরা সব ছেড়ে দিতে পারি? লেখাগুলো তো আমরা অনেকগুলো বাংলা অনুবাদ করেছি মতাদর্শগত নিয়ে। এই নজরুল দিবস ওই যে কদিন আগে করলাম আমরা যেদিন, এখন সেগুলো আমাদের যদি সেগুলো আমরা ভুলে যাই তাহলে আমাদের স্মরণসভা করে লাভ কি? খালি কি একটা আনুষ্ঠানিকতা স্মরণসভা? এর জন্যে কি করে মানুষের ঐক্য চাই, শ্রমজীবী মানুষের ঐক্য চাই, শ্রমিকদের আমরা কতবার দলিল ওইসব সীতারাম লিখেছে, বুদ্ধদা বলতে কতবার যে আমাদের 6-7 ভাগ পশ্চিমবাংলায় সংগঠিত শ্রমিক ক্ষেত্র, যারা নির্দিষ্ট মাইনে পান ইত্যাদি, ভালোই পান, একটু হয়তো উচ্চ মধ্যবিত্ত কেউ কেউ আছেন, আর একটা অংশ নিম্ন মধ্যবিত্ত বা শ্রমিকই, আর বাকিরা অসংগঠিত, তাদের কোনো ঠিক নেই, আজ আছে কাল নেই, পরশু আছে কিনা তারপরে ঠিক নেই। কি আমরা শ্রমিকদের সংগঠিত করব খালি কয়েকটা স্টিল প্ল্যান্ট কি ইত্যাদি ইত্যাদি এইসব করলে হবে? খালি কেবলমাত্র শ্রমিক শ্রেণীর পার্টি কি বিপ্লব করবে, তারা নেতৃত্ব দেবে, কোত্থেকে হবে? কৃষক, তারপরে তার মিত্র হতে হবে বিরাট সংখ্যায়। তারা কি ভালো আছে? কি অবস্থায় আছেন? কিরকম আক্রমণ হচ্ছে? আমার এসব আপনাদের বলার তো কোনো দরকার নেই, আপনারা তো চোখের সামনে দেখছেন, অভিজ্ঞতা থেকে দেখছেন। মধ্যবিত্ত আমরা চাই, পুরো মধ্যবিত্তকে আমাদের সঙ্গে পেতে চাই। মধ্যবিত্ত দুটো ভাগ আছে, একটা নিম্ন একটা উচ্চতর, এসব আমাদের কর্মসূচিতে লেখা আছে, কারা কি এসব লেখা আছে। তাদের আমরা দুজনকেই পাশে পেতে পারি। কৃষকদের মধ্যে জোরদার জমিদার বাদ দিয়ে বাকি সবাইকে পেতে চাই, এমনকি ধনী কৃষক যে তাকেও আমরা চেষ্টা করব ওকে পেতে, বিপ্লবের পক্ষে। কারণ আছে, কারণ তাদেরও সমস্যা আছে কিছু, এই যা বোঝা পড়ে। এই তারপরে বাকি সামাজিক বৈষম্য, তার বিরুদ্ধে লড়াই, কেবল অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই ভারতীয় পরিস্থিতির বোঝা যথেষ্ট না। সামাজিক বৈষম্য আছে, এই যে বললাম আদিবাসী, তফসিলি জাতি, তার মধ্যে অনেকগুলি নানান রকম দলিল ইত্যাদি ইত্যাদি। আর যেটা ভুলে যাই আমরা সেটা হচ্ছে সামাজিক বৈষম্যের মধ্যে হয়তো ওটা ঠিক ওইভাবে যায় না, কিন্তু বিশেষভাবে আলাদা করে দাবি রাখে নারী পুরুষের মধ্যে বৈষম্য। আর আমাদের কাঠামোটা গড়া হচ্ছে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, যেটা বারবার এত লিখেছেন সীতারাম এই বিষয়ে। বুদ্ধদা তো অন্য স্টাইলে লিখতেন, কিন্তু সারা দেশের জন্য আমার সীতারামের কথাই বলতে হবে যে লিখেছেন, খুঁটিনাটিতে গেছেন। উনি যখন এমপি ছিলেন, ওকে তারপরে মানে ওর টার্ম শেষ হয়ে গেল, উনি ছাড়ছেন, ও শেষ বক্তৃতা দিয়েছিলেন পার্লামেন্টে। যখন উনি বক্তৃতা দিতেন তখন এই যে বিজেপি কংগ্রেস এসব যারা বিরোধী ছিল তারাও শুনতে আসত যে এই সীতারাম বক্তৃতা দেবে, এখন চলো চলো আমরা ভিতরে যাই, নাহলে বাইরে ঘুরে পারবে। অন্ত নিরক্ষ বক্তৃতা কেউ শুনে না, বাইরে চলে যায়। সীতারাম বক্তৃতা দেবে তো ওরা চলে আসবেন। ওই বক্তৃতায় উনি শেষ উল্লেখ করছেন যে দেখুন আমার বাবা এইখান থেকে, ওই মা এই জায়গার ইত্যাদি, জাতি ধর্ম ইত্যাদি। তারপরে কি বলে আমার স্ত্রী, সে কি বলে তারা ওই মানে উনি এসেছিলেন কদিন আগে, যাই হোক তিনি সেই অর্থে যারা মুসলমান কিন্তু ওদের একটা মানে যারা অপেক্ষাকৃত একটু প্রগতিশীল ইত্যাদি এবং একটা ধর্মনিরপেক্ষ অবস্থান নেন, সেই পরিবারের জন্য। আর আমি হিন্দু ব্রাহ্মণ বাড়িতে জন্মেছি, তাহলে আমার বাচ্চা যে আছে তারা কি হবে ধর্ম বলে? তাহলে কি বলবো? হ্যাঁ, সবাই পার্লামেন্টে বসে এদিক ওদিক করছে, ও কী করবে? তারপরে ওকেই বলতে হলো যে
তুমি সন অফ ইন্ডিয়া, ভারতের ধর্মের বিষয়, দেশকে ঐক্যবদ্ধ করা, শ্রেণীগুলিকে সংগঠিত করা, মুষ্টিমেয় শত্রুকে চিহ্নিত করা, ব্যাপকতম ঐক্য, সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার যে মানুষ তারাই হচ্ছেন বিশাল বিশাল অংশ। তাদের বিভাজন করার চেষ্টা হচ্ছে ধর্মের নামে, তার সঙ্গে কর্পোরেট, তার সঙ্গে লুটেরা পুঁজি যুক্ত হয়েছে, তার বাড়িয়ে চলেছে, তার বিস্তার করবার, দুনিয়াকে লুট করবার। আদানির কি হবে আমি জানি না, কে কি করবে। এর ট্রাম্প চেয়ারে বসার পরে কি হবে তাও জানি না, অনুমান করতে পারি না, কিন্তু ভালো যে হবে না এটা তো বুঝতেই পারি। লুটেরা পুঁজি, অর্থাৎ সেখানে কর্মসংস্থান হচ্ছে না, ম্যানুফ্যাকচারিং হচ্ছে না, পুঁজির থেকে পুঁজি হচ্ছে, সুদের উপরে পুঁজি। সেটার জন্য তো মাঝখানে কারখানা লাগে না, শ্রমিক লাগে না, কিছু লাগে, এই পুঁজি ক্রনিক ক্যাপিটাল, এদের রাজত্ব সারা দুনিয়া জুড়ে। এবং ঘুরে বেড়াচ্ছে, আমি যেরকম বললাম যে স্পিডে, এই মোবাইলে কি বলে আপনার কম্পিউটারে, এই পৃথিবীতে এখানে ওখানে ঘুরছে। এই সুদের হার কোথাও বেশি পড়লো সেখানেই চলে যাবে, আর আপনি দেখবেন এখানে সুদের হার পড়ে তো সর্বনাশ হয়ে যাবে। এই যে একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ সীতারাম ব্যাখ্যা ছাড়া এবং যে পথ আমরা যে কৌশল ইত্যাদি নিয়েছি, এবং কঠিন সময়, সেই জন্যে এটা আমাদের এই জাতি ইত্যাদি, বর্ণ ইত্যাদির বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, এই সামাজিক বৈষম্য, আর তার দিক থেকে অর্থনৈতিক শ্রেণী বৈষম্য, এই বৈষম্যের শিকার আমি পশ্চিমবাংলায় বহুবার, আপনাদের নেতারাও নিশ্চয়ই বলে থাকবেন, এখানে বহুবার, আমি তো কয়েকবার বলেছি, বাংলায় যদি আপনি হিসাব করেন সবচেয়ে গরিব 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 বলে যাকে বলি আমি, তাদের শতকরা ৭৪% হচ্ছেন গরিব। আমাদের যারা প্রায় ভূমিহীন বা জমি থাকলেও অল্প জমি এখন হয়তো হাতে নেই, এখন বর্গাদার ছিলেন, এখন চাষ করতে পারেন কিনা জানি না, এরা যাদের ওই পাট্টাদার বর্গাদার কমরেড বিনয় চৌধুরীর নেতৃত্বে উনি যখন মন্ত্রী হলেন ওই দপ্তরের, তার আগে হরেকৃষ্ণ কোনার, এসব ভুলে যাবেন না, এতে যে এরা পেয়েছিল জমি। এরা কি বড়লোক হয়ে গেছে নাকি? এরাই হচ্ছে ৭৪%। এই ৭৪%-এর মধ্যে আমি বলছি যে এই ৭৪% মানে বাকিরা গরিব করতে গেল, তারা কোথায় গেল? তারা উচ্চবর্ণের। উচ্চবর্ণের মধ্যেও গরিব আছে, কিন্তু এই ৭৪% বাদ দিলে যে ২৬% থাকলো সেইটা হচ্ছে উচ্চবর্ণের, আর এই ৭৪% হচ্ছে নিম্ন বর্ণের। এরা, তার মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, তার মধ্যে মুসলমানের বড় লোক খুব কম যাদের, ওই যাই হোক, আমি এখানে পশ্চিমবাংলার কথা বলছি, বড় লোক আছেন খুব কম সংখ্যায়। পশাপন্থায় যাদের বলে মুসলমানদের মধ্যে, যারা ৮০% মুসলমানদের, ভারতীয় মুসলমানদের, এদের বড় অংশই এরা দারিদ্র সীমারেখার নিচে আছে। আর এটাকে বিভাজন করে দিয়েছে, যে ঐক্যটা আমরা গড়ে তুলেছিলাম দীর্ঘ প্রচেষ্টার, বহু দিনের ঐতিহ্যবাহী আন্দোলনের মধ্য দিয়ে, তার জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে একটা লুটেরা পুঁজির রাজত্ব, এবং যার মাথায় রয়েছে এইরকম একটা শক্তি, বিজেপি, RSS, এবং তার সঙ্গে কি বলে সাম্রাজ্যবাদ, আন্তর্জাতিক লগ্নি পুঁজি, বিশ্ব পুঁজিবাদের সঙ্গে তার সম্পর্ক, ট্রাম্প হবে তার রক্ষাকর্তা, ইত্যাদি ইত্যাদি। আমি শেষ করতে পারি খালি এই কথাটা বলে, অসম যুদ্ধ কিন্তু বেশিরভাগ মানুষের পক্ষে আমাদের দাঁড়াতে হবে, সেটাই ছিল বুদ্ধদা থেকে আরম্ভ করে সীতারাম পর্যন্ত। এদের বড় শিক্ষা তার প্রয়োগের অভিজ্ঞতা, তার নিয়মিত যাচাই করা, আর পথ খোঁজা, আর তার ভাষ্য কী হবে সেগুলো নির্মাণ করে দেওয়া, অর্থাৎ কী বলতে হবে আমাদের মানুষকে এই কথাগুলো বোঝাবার জন্য, কি নির্দিষ্ট পরিস্থিতি নির্দিষ্ট বিশ্লেষণ করতে হবে। একটা পরিস্থিতি আমাদের দেশে নয়, একরকম জনসংখ্যা নয়, একটা ভাষা নয়, নানা সংস্কৃতি, এই আবহে এই ঐক্য গড়ে তোলা সম্ভব, এই ঐক্য গড়ে তোলা গিয়েছিল, এই ঐক্য আবার গড়ে তোলা যেতে পারে। এই কাজে যদি আমি না থাকি তাহলে স্মরণ করার আর ভাষণ দেওয়ার মধ্য দিয়ে আমরা দায়িত্ব পালন করতে পারবো না। ধন্যবাদ আপনাদের কমরেড
বুদ্ধদেব ভট্টাচার্য, অমর রায়, কমরেড সীতারাম ইয়েচুরি, অমর রায়, লাল সালাম কমরেডদের।